আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা চলে আসলাম আমাদের রেগুলার লাইভ সেশনে। অ্যান্ড আজকে আমরা মেমোরাইজিং পার্টের উপর যে প্রথম এক্সামটা নিয়েছিলাম, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বি প্রিসাইজ, সেই টপিকটার উপর আমরা একটা কী করব, সলভ ক্লাস করব। অ্যান্ড আমাদের কিন্তু এই ধরনের মেমোরাইজিং টপিকগুলো ভালো করে পড়া উচিত, কারণ এই ধরনের টপিকগুলো পরীক্ষায় আসবে এবং আমাদেরকে মার্কস গেইন করতে হবে। আমাদেরকে মার্কস কী করতে হবে? গেইন করতে হবে, অ্যাটেইন করতে হবে, ঠিক আছে না? অবটেইন করতে হবে। এই যে সিনোনিম শিখতেছি আমরা, গেইন, অবটেইন, অ্যাটেইন। সো আমি একটু ওয়েট করব সবার জন্য, সবাই যেন 1 মিনিটের ভিতরে জয়েন করে ফেলে, যারা রেগুলার ক্লাস করো লাইভে। আর যারা রেকর্ডেড দেখবে তারা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো এই জন্য করবে, কারণ তুমি ক্লাসের মধ্যে অনেক কিছু শিখে যেতে পারো, যেটা কিনা পরবর্তীতে পরীক্ষায় চলে আসতে পারে। সো আমি একটু দেখি সব ঠিকঠাক আছে কিনা, একদম সাউন্ড টাউন সব ঠিকঠাক আছে কিনা আমি একটু দেখি, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমি একটু খেয়াল করি, গ্রুপে গেলাম। ওকে, পারফেক্ট, সব কিছু শোনা যাচ্ছে হোপফুলি। ঠিক আছে, আমি একটু সবাইকে মেনশন করে দেই, মেনশন করে দিচ্ছি। পারফেক্ট, আমি একটু শেয়ার করে দেই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। চলো হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দেই। হিয়ার উই গো, সবাই জয়েন করে ফেলো। পারফেক্ট, ডান ডান। চলো আমরা এখন পড়া শুরু করে দেবো, আর এদিক ওদিক না, সবাই একটু পড়াশোনায় মনোযোগ দাও, সবাই একটু পড়াশোনায় মনোযোগ দাও। সো যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, আমার অন্যান্য ধর্মাবলম্বী সকল ভাই বোনদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। চলো প্রথম কোয়েশ্চেনটা আমরা একটু দেখি, প্রথম কোয়েশ্চেনটা একটু আমরা দেখি, ঠিক আছে? দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং উইন্ড। আমরা আগেও বলেছি যে প্রিপোজিশন থেকে প্রচুর কোয়েশ্চেন আসবে, স্পেসিফিকলি বললে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। এখন দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর গ্রুপ ভার্বের একটা মিল আছে, আবারও বলতেছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর গ্রুপ ভার্বের একটা মিল আছে। তার কারণ কি? আমি আবারও বলতেছি এইটা, কারণ হচ্ছে এইটা, আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ি তখন আমরা দুইটা লেয়ার ইজিলি বুঝতে পারি। দুইটা লেয়ার কি? একটা লেয়ার হচ্ছে তোমার প্রিপোজিশনগুলো বসে নাউনের পরে, নাউন প্লাস প্রিপোজিশন, এরকম কিছু। আবার আমরা দেখতে পাই, কি দেখতে পাই? আমরা দেখতে পাই অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন। কেউ যদি মনে করো ভাইয়া এইসব কি বলতেছেন, আমরা তো সারা জীবন না পড়লাম, আমরা না গ্রামারে পড়লাম প্রিপোজিশন প্লাস নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন, আপনি এসব কি বলতেছেন? আচ্ছা, আমি একটু ঠান্ডা মাথায় তোমাদেরকে বলি, দেখো তোমরা বুঝো কিনা। ধরো আমি একটা ইউজ করলাম এরকম, কনসার্ন, কনসার্ন ফর, এর অর্থ কি? উদ্বিগ্ন, তাই না? কনসার্ন ফর মানে কি? উদ্বিগ্ন। আবার আমি বললাম অ্যাটেন্টিভ টু, কি বললাম? অ্যাটেন্টিভ টু। তাহলে আমি কি জানি অ্যাটেন্টিভটা কি? অ্যাডজেক্টিভ না? কনসার্নটা কি? নাউন না? তাহলে নাউন প্লাস প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন। এখন আরেকটা টাইপ আছে, সে টাইপটার নাম কি? সে টাইপটা হচ্ছে ভার্ব প্লাস প্রিপোজিশন। কি সেটা? ভার্ব প্লাস প্রিপোজিশন। এই যে প্রসেসটা, এই প্রসেসটা আমাদেরকে এই যে গ্রুপ ভার্বের ব্যাপারটাকে শেখায়, ঠিক আছে? অর্থাৎ এখানে ব্লোনের পরে আমরা একটা কি বসাচ্ছি? প্রিপোজিশন বসাচ্ছি। তাই এইটাকে আমরা কি বলতেছি? আমরা আমরা এইটার ইউজটাকে গ্রুপ ভার্ব বলতেছি। সো পরীক্ষায় কিন্তু সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ধরো আর তুমি গ্রুপ ভার্ব ধরো, যাই ধরো, তোমাকে উত্তর করতে হবে। বলো, বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা ছিল খুবই সিম্পল, খুবই সিম্পল। দ্য ট্রি হ্যাজ বিন, দ্য ট্রি হ্যাজ বিন, গাছ কিন্তু নিজে নিজে কি হয় নাই, কিছু করে নাই। দ্য ট্রি হ্যাজ বিন, যেহেতু বিন আছে, এটা প্যাসিভ, এটা কোন মোডে আছে? প্যাসিভ। এইটা ব্লোনটা কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। কোত্থেকে আসছে বলো? এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। ব্লো, ব্লো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ব্লিউ, ব্লিউ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর ব্লোন ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? তাহলে দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে, অর্থ, এটার অর্থ কি? ব্লোন অ্যাওয়ে বা ব্লো অ্যাওয়ে মানে হচ্ছে রিমুভ। এটা লিখে রাখো, এটা মস্তিষ্কে লিখে রাখো। ব্লোন অ্যাওয়ে বা ব্লো অ্যাওয়ে মানে হচ্ছে টু রিমুভ সামথিং, টু রিমুভ
সামথিং। খাঁটি বাংলায় বললে উড়িয়ে নিয়ে যাওয়া। খাঁটি বাংলায় বললে কি হবে? খাঁটি বাংলায় বললে উড়িয়ে নিয়ে যাওয়া। তার মানে গাছটা কি হয়েছে বলো? গাছটা উড়িয়ে নিয়ে গেছে। কে উড়িয়ে নিয়ে গেছে? একটা স্টর্ম, একটা ঝড়। তাহলে এইটাকে যদি দেখো বাবা, খেলা কি? খেলা হচ্ছে এই সেন্টেন্সটাকে যদি বলে অ্যাক্টিভ করতে পারবা না? এই বলো কে কে পারবা? অ্যাক্টিভ করতে পারবা? দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে বাই দ্য স্ট্রং উইন্ড। এই যে দেখো, দ্য স্ট্রং উইন্ড হচ্ছে এখানে আমার নাউন ফ্রেজ। এটা আমার কি? নাউন ফ্রেজ। কিভাবে বুঝলাম নাউন ফ্রেজ? তার কারণ হচ্ছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ আর হচ্ছে কি নাউন। আমরা জানি যে আর্টিকেল প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এগুলো সবই নাউন ফ্রেজ। তাহলে এটা কি হবে? অ্যাক্টিভ। বলো কে বলতে পারে দেখি? কে বলতে পারে এটা অ্যাক্টিভ কি হবে? এটা তো প্যাসিভ। ভয়েস তো আমাদের আসে। ভয়েস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে বাই দ্য স্ট্রং উইন্ড। তাহলে আমি যখন অ্যান্সারটা করব সিম্পলি এটা লিখবো, দ্য স্ট্রং উইন্ড, সিঙ্গুলার এটা। তাহলে এখানে হ্যাজ আছে, তাহলে হ্যাজই বসবে। হ্যাজ। ব্লোন আছে, ব্লোনই বসবে। হ্যাজ ব্লোন অ্যাওয়ে দ্য ট্রি। পারবা সবাই? বলো মনে থাকবে? তাহলে ব্লো অ্যাওয়েটাকে আমরা এইভাবে অ্যাক্টিভ করতে পারি, দ্য স্ট্রং উইন্ড হ্যাজ ব্লোন অ্যাওয়ে দ্য ট্রি। তার মানে শক্তিশালী বাতাসটা এই ট্রিটাকে উড়িয়ে নিয়ে গেছে। ঠিক আছে, এই ট্রিটাকে উড়িয়ে নিয়ে গেছে। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে ভাইয়া? এই ব্লো অ্যাওয়ে কি আছে, না আর অন্য কোনো কিছু আছে? না আর অন্য কোনো কিছু আছে? তাহলে আমরা এখানে আরো কয়েকটা লেয়ার পাবো। কি লেয়ার পাবো? ব্লো অফ। ব্লো অফ। ব্লো অফ মানে কি কেউ বলতে পারবা? ব্লো অফ, এনিবডি? একটু কমেন্ট দেখবো। ব্লো অফ কেউ বলতে পারবা? কেউ কি বলতে পারবা ব্লো অফ কি? বলো ব্লো অফ কি হবে? ব্লো অফ মানে হচ্ছে নির্গত করা। ঠিক আছে, তাহলে নির্গত করা। ব্লো অফ মানে হচ্ছে কি? নির্গত করা। মনে থাকবে? নির্গত করা, এটা পরীক্ষায় আসছে। তার মানে কি? টু এমিট সামথিং। এই ওয়ার্ডটা মাথায় রাখতে হবে, এমিট, নির্গত করা। তাহলে আমরা কি অ্যান্সার করতে পারি? একটা সেন্টেন্স বানালে আমরা বলতে পারি দ্য ইঞ্জিন সিঙ্গুলার, ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্য ইঞ্জিন ব্লোজ অফ কি? স্মোক। স্মোক নির্গত করে। বলো পারবা? পারবা কিনা বলো, দ্রুত বলো। দ্য ইঞ্জিন ব্লোজ অফ স্মোক। পারতে হবে কিন্তু আমাদেরকে, পারতে হবে আমাদেরকে। ওকে, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ব্লো ওভার। এটা খুব ইম্পর্টেন্ট, এইটা পরীক্ষায় আসতে পারে। এটা হচ্ছে ব্লো ওভার। ব্লো ওভার, এটা হচ্ছে থেমে যাওয়া। থেমে যাওয়া, তার মানে কি? টু স্টপ। টু স্টপ। তাহলে পরীক্ষায় কিন্তু এমনও আসতে পারে, সেখানে তোমার প্রশ্নে থাকবে দ্য স্টর্ম হ্যাজ ব্লোন ওভার। কি থাকবে সেখানে পরীক্ষায়? পরীক্ষায় থাকবে দ্য স্টর্ম হ্যাড ব্লোন ওভার। তার মানে স্টর্মটা থেমে গিয়েছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেনে গেলাম। নেক্সট কোয়েশ্চেনে গেলাম। বলো দ্য কমিটি হ্যাজ অ্যারাইভড ড্যাশ আ ডিসিশন। কি হবে? দ্রুত বলো, দ্রুত বলো কি হবে? দ্য কমিটি হ্যাজ অ্যারাইভড ড্যাশ আ ডিসিশন। ফার্স্ট অফ অল তোমাকে চিহ্নিত করতে হবে যে এখানে একটা আর্টিকেল আছে, সেটা হচ্ছে কি? দা। তার মানে এটা নির্দিষ্ট করে কোনো একটা কমিটির কথা বলা হচ্ছে। পারফেক্ট। কমিটি বানানটা স্পেলিং এ আসতে পারে। স্পেলিং এ, আমি আবারও বলি, স্পেলিং এ এই কমিটি বানানটা আসতে পারে। ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, কমিটিতে ডাবল এম, একটা আই, ডাবল টি, ডাবল ই, মনে রাখতে হবে। কমিটি, কমিটি। এবং নিজেকে ট্রাই করতে হবে, এই যে এইভাবে ট্রাই করতে হবে। ক মি, একটা আই, ডাবল টি, ডাবল ই। ঠিক আছে, কমিটি। ওকে, তাহলে দ্য কমিটি হ্যাজ অ্যারাইভড, তার মানে কোনো কিছুতে পৌঁছানো। অ্যারাইভড কোত্থেকে আসছে? এই যে অ্যারাইভ থেকে আসছে। অ্যারাইভ, অ্যারাইভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখান থেকে আসছে। তাহলে দ্য কমিটি হ্যাজ অ্যারাইভড ড্যাশ আ ডিসিশন। তাহলে আমরা এখানে প্রিপোজিশন বসাবো ফার্স্ট অফ অল। তাহলে এখানে আছে অ্যাট, বাই, টু, অন। তাহলে মনে রাখতে হবে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া। কি বলতেছি?
সিদ্ধান্তে উপনীত হওয়া, উপনীত হওয়া, এটা বোঝাতে আমরা অ্যারাইভ অ্যাট ব্যবহার করে থাকি। কি ব্যবহার করে থাকি? অ্যারাইভ অ্যাট ব্যবহার করে থাকি। তাহলে পারফেক্ট উত্তর হচ্ছে অ্যাট। দ্য কমিটি হ্যাজ অ্যারাইভড অ্যাট এ ডিসিশন। এখন দেখো এখানে একটা ব্যাপার আছে, কমিটি শব্দটা কোন নাউন? কমেন্টে বলো, কমেন্টে লিখো, খাতায় লিখো, কমিটি শব্দটা কোন নাউন বাবা? কালেকটিভ নাউন। কমিটি শব্দটা কালেকটিভ নাউন। তাহলে নাউন অফ মাল্টিটিউডে আমরা কি শিখেছি? নাউন অফ মাল্টিটিউড আমাদেরকে কি শিখিয়েছে ছোটবেলা থেকে? যে যখন কোন একটা কালেকটিভ নাউন, যখন একটা কালেকটিভ নাউনের প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা মানুষ কি করে একই সিদ্ধান্তে উপনীত হয়, তখন তার পরিবর্তে কোন পজেসিভ প্রোনাউন বসে? ইটস বসে। মনে থাকবে? বলো। যদি এটা পজিটিভ হয়, পজিটিভ মানে কি? তারা একই ধরনের সিদ্ধান্তে উপনীত হয়। বলো কথাটা বুঝছো কিনা? না বুঝলে কমেন্টে বলতে হবে, না বললে কিন্তু ভাইয়া বুঝবো না, না বললে বুঝবো না, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ বলবো, বলবো ভাই বলবো। এখন লিঙ্কিং ভার্ব না, লিঙ্কিং ভার্ব সারা জীবন পড়াই, তখন কোথায় থাকো? এখন আসো, এখন এখানে মনোযোগ দাও, এখানে মনোযোগ দাও। তাহলে দ্য কমিটি হ্যাজ অ্যারাইভড এট এ ডিসিশন, সবই আমি বুঝতেছি, আমি জানি যে ডিসিশন হচ্ছে একটা নাউন, ডিসাইড হচ্ছে তার ভার্ব, আমি সবই সেটা বুঝি, এগুলো আমরা বুঝি। কিন্তু আমরা এইটা কি বুঝি যে এই যে নাউন অফ ম্যালটিটিউড অনুসারে কালেকটিভ নাউন যদি একটা নির্দিষ্ট ঘটনাকে নির্দেশ করে, তখন তার পরিবর্তে পজেসিভ প্রোনাউন হয় ইটস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে দ্য কমিটি, এই যে হ্যাজ বসছে, কেন এই সিঙ্গুলার ভার্ব বসছে বলো? এই সিঙ্গুলার ভার্ব কেন বসছে? তার কারণ হচ্ছে সবাই একটা নির্দিষ্ট সিদ্ধান্ত উপনীত হয়েছে। যদি সবাই ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দিত তাহলে এখানে প্লুরাল ভার্ব হতো। মনে থাকবে? তাহলে এখানে কি ভার্ব হতো? প্লুরাল ভার্ব হতো। ঠিক আছে? ওকে, ঠিক আছে, মনে থাকে যেন। এখন প্রশ্ন হচ্ছে অ্যাট দিয়ে আর কি কি হতে পারে, তাই না? যেমন একজন তোমরা কমেন্টে লিখছো সারপ্রাইজড অ্যাট, খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসছে। ঠিক আছে, সারপ্রাইজড অ্যাট। যেমন আমরা প্রায় সময় এই এই প্রশ্নটা আসতে দেখি পরীক্ষায়। কি প্রশ্নটা আসতে দেখি? যে আই ওয়াজ সারপ্রাইজড, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। এইটা পরীক্ষায় আসছে আগে পরে। এবং এই ক্ষেত্রে আমি আরেকটা কোয়েশ্চেন অ্যাড করে দিতে চাই, সেটা কি? সেটা এই হিসটা কি বলতো? এই হিসটা কি? যেহেতু এটা একটা নাউন, নাউনের আগে বসছে, এই হিসটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, তাই না? মনে থাকবে? মনে থাকবে সবার? মনে থাকবে? হ্যাঁ, গুড অ্যাট, মাশাআল্লাহ, এই তো এইভাবেই করতে হবে। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে দেখো গুড এট আর ব্যাড এটটা আমি বলে দেই, এটাও বিসিএস এ আসছে, সো তোমাদের বেলাও আসতে পারে। সেটা হচ্ছে গুড অ্যাট, দক্ষ, তার মানে এর মানে হচ্ছে স্কিলড। ঠিক একইভাবে গুড অ্যাট যেমন হতে পারে, ঠিক তেমনি ব্যাড অ্যাটও হতে পারে। ঠিক আছে, এর সবচেয়ে কমন উদাহরণটা কি? সবচেয়ে কমন উদাহরণটা হচ্ছে আই অ্যাম গুড অ্যাট ম্যাথমেটিক্স, আমি অঙ্কে ভালো। থ্যাংক ইউ। চলো নেক্সট কোয়েশ্চেন। মাই ফাদার ওয়াজ অ্যাংরি ড্যাশ মি, খুবই কমন ভর্তি পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় খুবই কমন কোয়েশ্চেন। মাই ফাদার ওয়াজ অ্যাংরি ড্যাশ মি। এই ক্ষেত্রে অনেকে একটা ভুল করে, দেখি কারা কারা সঠিক উত্তর দেয়। মাই ফাদার ওয়াজ অ্যাংরি ড্যাশ মি, দেখি কারা কারা উত্তর দেয়, দ্রুত দ্রুত দ্রুত। ওকে, দ্রুত অ্যান্সার দেওয়া হয়েছে সবার?
ইয়েস ইয়েস, এই যে ভুলটা হয়, তার মানে কি, এই যে দেখো একজন অলরেডি ফর দিছে, সবচেয়ে কমন যে ভুলটা হয় এখানে, সবচেয়ে কমন যে ভুলটা হয় সেটা হচ্ছে অ্যাংরি অ্যাট। দেখলে মনে হয় আল্লাহ এটা তো ইজি, ওকে ভাই দিয়া দে অ্যাংরি অ্যাট, ঠিক আছে। সবচেয়ে কমন ভুল অ্যাংরি অ্যাট মনে করো, যে না বুঝতে হবে এখানে মিটা কি, আগে চিন্তা করতে হবে। মিটা একটা অবজেক্টিভ প্রোনাউন ভাই, মিটা একটা অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন। কিভাবে আসছে, ওই যে আই, মি, মাই, এইখান থেকে আসছে, ঠিক আছে, এই যে এই ধারা থেকে আসছে। তাহলে মাই ফাদার ওয়াজ অ্যাংরি, যেহেতু কোনো ব্যক্তির সাথে ব্যক্তির যখন দ্বন্দ্ব থাকে, কোনো ব্যক্তির সাথে ব্যক্তির যখন দ্বন্দ্ব থাকে, তখন আসলে আমরা ইউজ করি কি, তখন আমরা ইউজ করি উইথ। তো উইথ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাই ফাদার ওয়াজ অ্যাংরি উইথ মি, আমার বাবা আমার উপর কি ছিল, রাগান্বিত ছিল। তাকাও একবার, তাকাও, তাহলে অ্যাংরি উইথ মি, তাহলে অবজেক্টিভ প্রোনাউন। এন্ড আমরা এটাই পড়েছি যে অ্যাংরি উইথ সামওয়ান, এই যে অলরেডি একজন কিন্তু লিখেও দিছে, অ্যাংরি উইথ সামওয়ান অথবা সামবডি, যাই বলো না কেন। ওকে, এইটা একটা বক্স। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, তাহলে অ্যাংরি পরে ফর হয় না, অ্যাট হয় না, আপন হয় না। সো বেসিকলি ফর হয় না, বাট অ্যাট হতে পারে। কি হতে পারে, অ্যাট হতে পারে। কেমন, মাই ফাদার ওয়াজ অ্যাংরি উইথ মি, কি বলো কি হইতে পারে, মাই ফাদার ওয়াজ অ্যাংরি উইথ মি, কি হতে পারে বলো, অ্যাট হতে পারে না ফর হতে পারে। আমি একটু কমেন্টগুলো চেক করব, দ্রুত দ্রুত। অ্যাংরি অ্যাট হয় নাকি ফর হয়, দেখি কয়জন সঠিক ব্যবহারটা জানে। ট্রাই করতে হবে কিন্তু, দ্রুত ট্রাই করো। হ্যাঁ, অ্যাংরি অ্যাট অ্যাবাউট উইথ হয়, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, অ্যাট অ্যাবাউট উইথ হয়, পারফেক্ট, ঠিক আছে। তাহলে অ্যাট আমরা কখন ইউজ করব, একজন বলছে অ্যাট মাই কন্ডাক্ট, অ্যাট মাই বিহেভিয়ার। হ্যাঁ হতে পারে মাই ফাদার ওয়াজ অ্যাংরি উইথ মি বা অ্যাংরি অ্যাট মাই কন্ডাক্ট। তার মানে কোনো ব্যক্তির ব্যাপারে যখন বলতেছে তখন সেটা উইথ, যখন ওই ব্যক্তির কোনো কাজের ব্যাপারে বলবে, যখন ওই ব্যক্তির কোনো কাজ বা বিহেভিয়রের ব্যাপারে বলবে বা তার কোনো ঘটনার ব্যাপারে বলবে, তখন আমরা ইউজ করব অ্যাট, মনে থাকবে। তাহলে মাই ফাদার ওয়াজ অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়র বা অ্যাট মাই কন্ডাক্ট। বোঝা গেছে না বুঝো নাই, বলো কারা কারা বুঝো নাই। অনেকেই বুঝো নাই, আমাকে বলো যারা বুঝো নাই। তাহলে এই জিনিসগুলো ইদার তোমরা মুখস্থ করে পড়ো, অর তোমরা একটু বুঝে পড়ো, যেইটাই করো ভাই, কারণ পরীক্ষায় নাম্বার পাইতে হবে, দিন শেষে নাম্বার পাইতে হবে, ঠিক আছে। বুঝে পড়ো অথবা মুখস্থ করে পড়ো, নাম্বার পাইতে হবে আমাদেরকে, রাইট। তাহলে দেখো, হ্যাঁ অ্যাট সামথিং উইথ সামওয়ান, হ্যাঁ ব্যাপারটা এরকম। অর্থাৎ আমি যদি কোনো কাজের কথা বলি, তাহলে সামওয়ান হচ্ছে আমার উইথ, আর কাজটাকে আমি কি বলতে পারি, এই যে সামথিং, আরো সুন্দর করে দিল সামথিং। দেখো এগুলোই তোমার বই পুস্তকের পড়া, সো তোমাকে জাস্ট মাথায় এটা রাখতে হবে, ঠিক আছে। আন্ডারস্টুড, আন্ডারস্টুড, ঠিক হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন দেখো এরকম আরো হতে পারে, এই ম্যাট তাক করা বা লক্ষ্য করা। এই ম্যাট মানে কি, লক্ষ্য করা, তাক করা, লক্ষ্য অথবা তাক করা। আমরা কিন্তু এটা প্রায় ইউজ করে থাকি। এই ম্যাট লক্ষ্য বা কি করা, তাক করা কোনো কিছুর দিকে, আমরা বলি না হি ইজ এইমিং অ্যাট দিস পার্টিকুলার থিং। তাহলে এই ম্যাট, এটার ব্যবহার আমরা পাবো, বাই দা ওয়ে এটার ব্যবহার আমরা পেয়ে যাব, তাক করা, ডান। এখন প্রশ্ন আসে আপন দিয়ে কি পাও, খুব ইম্পর্টেন্ট, আপনের ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে কমন আমরা কোথায় পাই, আপন অথবা অন, বলো কি কি। দুইটা জিনিস আছে, তাড়াতাড়ি বলো। আমরা কি পাই, একটা হচ্ছে ভরসা করা, তার মানে কি রিলাই অন, কোনো ক্ষেত্রে যদি অন না পাও, তাহলে সেই ক্ষেত্রে আপন দিতে হবে, নির্ভর করা। এই সেম জিনিসটা আমরা এইভাবে বলে থাকি ডিপেন্ড অন, কি বলে থাকি, ডিপেন্ড অন বা আপন।
খুবই ইম্পর্টেন্ট, বারবার আসে। ওকে, থ্যাংক ইউ। আর এমনি অরের ব্যবহার আরেকটা পাই, সেটা হচ্ছে বেসড অন, কোনো কিছুর উপর ভিত্তি করে। এগুলো আমরা আগে পরে অনেকবার পড়ছি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, দ্য গার্ল ড্যাশ ইনটু টিয়ার্স। আচ্ছা, আমি উত্তরই বলে দিলাম, সরি, বার্স্ট ইনটু টিয়ার্স। এটা খুব ইম্পর্টেন্ট এবং এইটার বানান সবাই ভুল করে। বার্স্ট, বার্স্ট বানানটা হচ্ছে কি বি ইউ আর এস টি। সবাই খেয়াল করো, খেয়াল করো, বার্স্ট বানানটা হচ্ছে বি ইউ আর এস টি। তোমরা অনেকে, আমি জানি না কেন, অনেকেই তোমরা এইভাবে লেখো ব্রাস্ট, ব্রাস্ট লেখো। দিস ইজ রং, টোটালি রং। ব্রাস্ট বলে কোনো কিছু নেই, বার্স্ট হবে, ঠিক আছে? তাহলে দ্য গার্ল বার্স্ট ইনটু টিয়ার্স, তার মানে কান্নায় ভেঙে পড়লো। যদি তোমার এমন হয় যে কেউ কান্নায় ভেঙে পড়েছে, তখন আমাকে বার্স্ট ইনটু ব্যবহার করতে হবে। আর যদি বলি যে অট্ট হাসিতে পড়ে গেছে, কেউ কি বলতে পারবা? বুদ্ধিমান বালক বালিকারা, বুদ্ধিমান বালক বালিকারা কেউ বলতে পারবা বার্স্ট ইনটু? হাসির ক্ষেত্রে কি হবে? ভেরি গুড, হাসির ক্ষেত্রে হবে বার্স্ট আউট। এই তো, সুন্দর। তাহলে হাসির ক্ষেত্রে কি হবে শিখো? বার্স্ট আউট। তার মানে এই ক্ষেত্রে হচ্ছে অট্ট হাসি বা হাসি আমি লিখে রাখলাম, এত আর পেঁচালাম না। তাহলে আমরা যদি বলি সে হাসতেছে, তাহলে আমরা কি বলবো বলো? দ্য গার্ল বার্স্ট ইনটু টিয়ার্স বলছি, তাহলে আমি কি বলবো? দ্য গার্ল বার্স্ট আউট। বলো কি হবে? লাফিং হবে না লাফ হবে? দেখি, দ্রুত বলো, দ্রুত বলো, লাফিং হবে না লাফ হবে? দ্রুত বলো, কমেন্টে ট্রাই করো। শোনো, চুপসে বসে থাকলে জীবনও শিখতে পারবা না ভাই, জীবনও শিখতে পারবা না। এই জন্য অ্যান্সার দাও, ভুল হইলেও অ্যাটলিস্ট এখানে ভুল হবে, ভুল হলেও এখানে ভুল হবে, মূল পরীক্ষায় ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। কিভাবে, কিভাবে হলো, কিভাবে হলো? আরে বাবা, ওই যে সিম্পল পলিসি, সিম্পল পলিসি কি? প্রিপোজিশন প্লাস ভিআইএনজি। তাহলে এই ক্ষেত্রে দ্য গার্ল বার্স্ট আউট লাফিং, ঠিক আছে, মনে থাকে যেন। এখন বার্স্ট আউট তো ইউজ করলাম, বার্স্ট আউট দেখে আরেকটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে ব্লো আউট। কেউ জানো ব্লো আউট মানে কি? কেউ বলতে পারবা ব্লো আউট মানে কি? দেখি কে বলতে পারে, উইদিন 10 সেকেন্ডস, উইদিন 10 সেকেন্ডস, ব্লো আউট, ব্লো আউট, কে বলতে পারো? চিন্তা করো, ব্লো, এই যে বাতাসটা আমরা দেই না, আমরা কি করি? মোমবাতি কখনো ব্যবহার করেছো কেউ? কেরোসিনের ওই যে হারিকেন ব্যবহার করেছো? কেরোসিন দিয়ে ব্যবহার করে যে সলতেতে আগুন জ্বলায় রাখে, আসো কেউ এখানে? জীবনে ব্যবহার করেছো মোমবাতি বা এটা কেরোসিনের ওই সলতেতে আগুন লাগিয়ে হারিকেন? আমরা ছোটবেলায় অনেক ব্যবহার করেছি, কারণ কিছু করার নেই, তখন বিদ্যুতের সংকট ছিল, ব্যবহার করতেই হতো। আজকাল হয়তো মডার্ন লাইফে আর এত বেশি ইউজ করতে হয় না। তার মানে ব্লো আউট মানে কোনো কিছু থেকে যে বাতাস নির্গত করা। তাহলে বাতাস নির্গত করে আমরা কি করি? মোমবাতি নেভাই। তাহলে ব্লো আউট মানে হচ্ছে কি? কোনো কিছুকে নেভানো। মনে থাকবে, মনে থাকবে? কারা কারা এটা জানতে হাত তুলো, কারা কারা এটা জানতে হাত তুলো। তাহলে ব্লো আউট মানে কি? ব্লো আউট মানে হচ্ছে নেভানো। তাহলে আমরা কি বলতে পারি? একটা সেন্টেন্স বলতে পারি যে ব্লো আউট দ্য ল্যাম্প। তোমাকে আমি নির্দেশ দিলাম, এই ইয়াটা কি বলে এটাকে, ল্যাম্পটা নিভিয়ে ফেলো। তাহলে ব্লো আউট দ্য ল্যাম্প। এখন অনেক সময় আমাদের গ্রুপ ভার্বের ইংলিশ টু ইংলিশ মিনিং আসে। কি আসে? ইংলিশ টু ইংলিশ মিনিং। গ্রুপ ভার্ব হোক আর ফ্রেজেন ইডিয়ম হোক, গ্রুপ ভার্ব হোক আর ফ্রেজেন ইডিয়ম হোক, ইংলিশ টু ইংলিশ মিনিং আসে। তাহলে ব্লো আউট আমরা কি বলবো? এক্সটিংগুইশ। বানানটা দেখো, এক্সটিংগুইশ। কোত্থেকে আসছে বলো তো? এই এক্সটিংগুইশ কোত্থেকে আসছে? কে বলতে পারবা? দেখি কে আছে চালাক। এক্সটিংগুইশ কোত্থেকে আসছে? তোমরা জানো না হাইড্রোজেন রাখে, হাইড্রোজেন দিয়ে কি করে? সবকিছু ব্লো করে, ব্লো আউট করে, নেভায়, আগুন নেভায়, তাই না? আমরা দেখি যে লাল রঙের একটা সিলিন্ডার থাকে বিভিন্ন অফিসে, ওইটাই হচ্ছে এক্সটিংগুইশার। বুঝতে পারছো? ওইটা হচ্ছে কি? এক্সটিংগুইশার। এখান থেকে আসছে সেই এক্সটিংগুইশ। মনে থাকবে, মনে থাকবে। তাহলে ওইটা এক্সটিংগুইশ। ওকে, গুড। দ্য ল্যাম্প হ্যাজ বিন ব্লো আউট। হ্যাঁ, দ্য ল্যাম্প হ্যাজ বিন ব্লো আউট। গুড, ভেরি গুড। প্যাসিভ মুডে লিখছো, আচ্ছা ঠিক আছে, পারফেক্ট, সুন্দর। তাও পরেরটায় যাই আমরা, এখানে আর কিছু নাই পড়ার, পরেরটায় যাই। দেখো তো এটা পারো কিনা। এটা আমার বছর আসছিল, আমি যখন মেডিকেলে ফার্স্ট টাইম এক্সাম দিয়েছিলাম,
আমি যখন মেডিকেলে ফার্স্ট টাইম এক্সাম দিয়েছিলাম এই কোয়েশ্চেনটা আসছিল। দেখি কয়জন উত্তর করতে পারো, দেখি কয়জন উত্তর করতে পারো, দেখি কয়জন উত্তর করতে পারো। অ্যাওয়েট ফর একজন লিখছে, আচ্ছা দেখি আর। শেষ, সবার অ্যান্সার দেওয়া? আচ্ছা, সো বেসিকলি এখানে আমাদের এই ভুলটাই হয়। এটা হচ্ছে মেডিকেলের জন্য একটা একদম টেইলর মেড কোয়েশ্চেন। মেডিকেলের পাশাপাশি এটা জিএসটিতে আসতে পারে, এমনকি বি ইউনিটেও আসতে পারে। তাহলে আমাদেরকে কি বলছে, কারেক্ট ফর্ম অফ সেন্টেন্স, সেন্টেন্সটা সঠিক ফর্ম। তাহলে এই ফর্ম কিন্তু এখানে একটা নাউন এবং কারেক্টটা হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ, তাই না? ওকে, তাহলে কারেক্টের বিপরীত শব্দ কি হতে পারে? কারেক্টের বিপরীত শব্দ হতে পারে ইনকারেক্ট, আবার হতে পারে রং। এই রং বানানটা মাথায় রেখো, রং। ঠিক আছে, তাহলে আই ওয়েট টু, ওয়েট টু বলে কোনো কিছু নেই, ওয়েট এর পরে কখনো টু হয় না, কেটে দাও। আই ওয়েট ইওর ডিসিশন, না, এই ওয়েট এর পরে অবশ্যই একটা প্রিপোজিশন হতে হবে, তার মানে এইটাও ভুল। পরেরটা আছে আই অ্যাওয়েট ফর, এটাকে বলা হয় রিডান্ডেন্সি। এটাকে কি বলা হয়? রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে কি বলো? পড়াবো আমি, টেনশন নাই। রিডান্ডেন্সি মানে কি? রিডান্ডেন্সি মানে একই জিনিসের পুনরাবৃত্তি করা। রিডান্ডেন্সি, একই জিনিসের পুনরাবৃত্তি করা, ঠিক আছে? তাহলে এই রিডান্ডেন্সি কারণে এটাও ভুল। তাহলে অ্যান্সারটা কি হবে? এইটা, আই অ্যাওয়েট ইওর ডিসিশন। তাহলে অ্যাওয়েট মানে কি? অ্যাওয়েট মানেই হচ্ছে ওয়েট ফর। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি এরকমও লিখতে পারতাম যে আই অ্যাম অ্যাওয়েটিং ফর ইওর ডিসিশন, বা আই ওয়াজ, সরি, আই অ্যাম অ্যাওয়েটিং, আই অ্যাম ওয়েটিং ফর ইওর ডিসিশন, অথবা আই ওয়াজ ওয়েটিং ফর ইওর ডিসিশন। এইভাবে দেখছো, আই ওয়াজ ওয়েটিং ফর ইওর ডিসিশন। দেখো, এই ক্লাসটা মিস করিও না যারা যারা রেকর্ডেড দেখো। দেখো কেন বলতেছি, কারণ এখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস চলে আসবে, ভার্ব উইদাউট প্রিপোজিশন। কিছু ভার্ব আছে যাদের সাথে প্রিপোজিশন লাগে না। ফর এক্সাম্পল, সবচেয়ে কমন কোনটা কে বলতে পারবা? কিছু ভার্ব আছে, কিছু ভার্ব আছে যাদের সাথে কি হয় না, কিছু ভার্ব আছে যাদের সাথে প্রিপোজিশনের ব্যবহার করতে হয় না, যাদের সাথে প্রিপোজিশনের ব্যবহার করতে হয় না। তারা কোন ভার্ব? তারা কোন কোন ভার্ব কে বলতে পারবা? চলো দেখি, চলো একটু পড়ি। প্রথম হচ্ছে মিট। আমরা অনেক সময় মিটের সাথে উইথ লিখি, দিস ইজ রং। তাহলে অ্যান্সারটা কি হবে? আই মেট হিম। ধরো মেট হচ্ছে ভার্বের V2, আমি তার সাথে দেখা করেছিলাম। কখনো আই মিট উইথ হিম হবে না, বা আই মেট উইথ হিম হবে না। আবার দেখো আরেকটা কমন জিনিস যেটা প্রায়ই আমি বলি বাই দা ওয়ে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের ডিসকাস। আমরা কি বলি? ডিসকাস অ্যাবাউট বলি। আমরা কি বলি? ডিসকাস অ্যাবাউট বলি, হুইচ ইজ রং। এটা বিগত বছরও মেডিকেলে এসেছে, ঠিক আছে? বিগত বছরও মেডিকেলে এসেছে। তার মানে হচ্ছে আমরা ডিসকাস এর সাথে অ্যাবাউট লিখবো না। ডিসকাস হচ্ছে একটা ভার্ব, আমরা ডিসকাশনের সাথে অ্যাবাউট লিখতে পারি। তার মানে নাউনের পরে প্রিপোজিশনটা ব্যবহার করা যায়। তাহলে অলরেডি একটা পেলাম কি? একটা পেলাম মিট, আরেকটা পেলাম হচ্ছে ডিসকাস অথবা ডিসকাশন, তুমি যেভাবেই মনে রাখো। তাহলে কি মনে রাখো? তোমাকে জাস্ট এটা মনে রাখতে হবে যে ডিসকাস অ্যাবাউট বলে কোনো কিছু নেই দুনিয়ায়। ডিসকাস অ্যাবাউট হচ্ছে একটা রং, রং এক্সপ্রেশন, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সারটা কি হবে? রাইট, এটা রাইট হবে ডিসকাশন অ্যাবাউট। আরেকটা কমন জিনিস তোমরা ভুল করো, সেটা হচ্ছে কনসিডার অ্যাজ। এটা অনেক বইয়েও লেখা থাকে যে কনসিডারের পরে আবার আমরা কি লিখতেছি? অ্যাজ লিখতেছি। কনসিডার অ্যাজ, এটাও ভুল। কনসিডার অ্যাজ হবে না, কারণ কনসিডার মানেই হচ্ছে তুমি কোনো কিছুকে ধরে নিচ্ছ কোনো কিছুর মতো। মনে থাকবে তো, কনসিডার অ্যাজ বলে কোনো কিছু নেই, শুধু কনসিডার, শুধু
কনসিডার, ঠিক আছে? কনসিডার অ্যাজ বলে কোনো কিছু নেই, মনে থাকে যেন, কনসিডার অ্যাজ বলে কোনো কিছু নেই, ঠিক আছে? ওকে, মনে থাকবে, মনে থাকবে, হ্যাঁ, শুধু কনসিডার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বলবো না, আমরা বলবো না লেটস ডিসকাস অ্যাবাউট দিস, আমরা কি বলবো, আমরা বলবো লেটস ডিসকাস দিস, লেটস ডিসকাস দিস ম্যাটার। চলো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। আবার আরেকটা আছে রিসেম্বল, খুবই কমন, রিসেম্বল আমাদের একটা বাজে অভ্যাস, রিসেম্বলের পরে প্রিপোজিশন উইথ দেই, দিস ইজ নট কারেক্ট, দিস ইজ ইনকারেক্ট, দিস ইজ ইনকারেক্ট, এটা কি, এটা ইনকারেক্ট ইউজ। তো বাবা খুব সাবধান, খুব সাবধান, রিসেম্বলের পরে কখনো উইথ হয় না, ঠিক আছে? এটা রং। তাহলে অ্যান্সারটা কি হবে, শুধু, যেমন she resembles her mother, she resembles her mother। দেখো এখান থেকে যদি একটা কোয়েশ্চেন এবার চলে আসে আর তুমি যদি না পারো, তাহলে এর থেকে আফসোস বোধ হয় আর কোনো কিছু থাকবে না, এর থেকে আফসোস বোধ হয় আর কোনো কিছু থাকবে না। হ্যাঁ, টেক্স আফটার, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এটা আমাদের বোর্ড বই থেকে আসছে, বোর্ড বই, বোর্ড বই বুঝো, আমাদের টেক্সট বুক। বাংলাদেশ ইজ ড্যাশ হিউজ আইল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস। তার মানে বাংলাদেশের কি আছে, বাংলাদেশের আছে হিউজ আইল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস। তাহলে আমরা এখানে চিন্তা করব যে বাংলাদেশ কোনো কিছুর দ্বারা আশীর্বাদ পুষ্ট, বাংলাদেশ কোনো কিছুর দ্বারা আশীর্বাদ পুষ্ট, তাহলে ব্লেসড বাই হবে না, সাবমার্জড হবে না, ইকুইপড উইথ হবে না। তার মানে আশীর্বাদ পুষ্ট বোঝাতে অলওয়েজ ব্লেসড উইথ, একদম বইয়ের লাইন, হুবহু হুবহু বইয়ের লাইন। তার মানে আমি তোমাদেরকে বারবার বলেছি, বারবার বলেছি, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, আই হ্যাভ টোল্ড ইউ সেভারাল টাইমস যে প্লিজ তোমরা বইয়ের লাইনগুলো মনোযোগ দিয়ে পড়ো। তুমি যদি বইয়ের লাইনগুলো মনোযোগ দিয়ে পড়ো তাহলে আরামসে উত্তর করতে পারবা। আর যদি বইয়ের লাইনগুলো না পড়ো, টেক্সট বইটা একটু না চোখ বুলাও, তাহলে সারা দিন বই পড়েও দেখবা যে অনেক কিছুই তুমি কমনও ফেলতে পারতেছো না, ঠিক আছে? মনে থাকবে, হ্যাঁ, ফিল্ড আপ উইথ হতে পারে, ভেরি গুড, ফিল্ড আপ উইথ হতে পারে, ফিল্ড আপ উইথ হতে পারে। তাহলে বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ আইল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস, সো ব্লেসড উইথ মাথায় রেখো। The lights have been blown dash by the strong wind, বলো কি হবে এখন? এখন দেখো কথাটা বুঝতে হবে, একটু আগে স্ট্রং উইন্ড কি করছিল, গাছ উপড়ে ফেলছিল, একটু আগে স্ট্রং উইন্ড গাছ উপড়ে ফেলেছিল, এইবার স্ট্রং উইন্ড কি করছে, লাইটসকে নিভিয়ে ফেলছে। তাহলে আমরা একটু আগেই পড়লাম এটা, লাইটস নিভানো মানে ব্লোন আপ, তাই না? না, রং, লাইটস নিভানো মানে হচ্ছে ব্লোন আউট। এই জিনিসগুলো মাথায় রেখো ভাই, দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন আউট, এটা কিন্তু বারবার আসতেছে ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষায়, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটিতে তো বারবার এটা আসে ব্লো থেকে। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে তো? তাহলে দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন আউট বাই দ্য স্ট্রং উইন্ড, তার মানে যে ঝড়ো বাতাসের মাধ্যমে লাইটটাকে নিভিয়ে ফেলা হয়েছে। দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন আউট বাই দ্য স্ট্রং উইন্ড, মনে থাকবে তো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ব্লো আপটা বলে দেন, সবই তো বলে দিলেন, ব্লো আপটা কি, খুব ইম্পর্টেন্ট, লিখো আমার সাথে সাথে লিখো, ব্লো আপটা কি? ব্লো আপ মানে হচ্ছে বিস্ফোরণের মাধ্যমে কোনো কিছুকে উড়িয়ে ফেলা। এবার 16 কলা পূর্ণ হলো ব্লো দিয়ে, সবগুলো পড়া শেষ। তার মানে ব্লো দিয়ে শুধু এটাই বাকি ছিল যে বিস্ফোরণের মাধ্যমে কোনো কিছু উড়িয়ে ফেলা, বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে ফেলা, এটাই হচ্ছে ব্লো আপ। তাহলে একটু চিন্তা করে বলো তো কি হতে পারে? ধরো যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হলে অনেক সময় কি করতে হয়, শত্রুরা যেন আমাদের কাছে চলে আসতে না পারে, এই জন্য আমরা অনেক কিছু কি করি, উড়িয়ে ফেলি। যেমন আমার বাসা হচ্ছে গাজীপুরে, গাজীপুরের পাশে একটা ব্রিজ ছিল, কড্ডা ব্রিজ। তোমরা জানো যে গাজীপুরেও কিন্তু প্রথম প্রথম যে স্বাধীনতার ডাক পড়েছিল ৭১, গাজীপুরেও কিন্তু সেই ক্ষেত্রে প্রথম ছিল, স্বাধীনকামী জনতারা কিন্তু নেমে পড়েছিল গাজীপুরে স্বাধীনতা আদায়ের জন্য। সো তারা কি করেছিল, ওই কড্ডা ব্রিজটা উড়িয়ে দিয়েছিল। ধরো তারা ছিল সোলজার্স, তারা সোলজার্স ছিল বা তারা ছিল ম্যাস পিপল, জেনারেল পিপল, কি হবে উত্তর বলো, কি হবে উত্তর বলো? তাহলে সেন্টেন্সটা কি হবে বলো?
মানে ঘটনাটা কি, ঘটনাটা 1971-এ, তাহলে ঘটনাটা যেহেতু 1971-এ, খেয়াল করো ঘটনাটা যেহেতু 1971-এ, তার মানে কি পাস্ট ইভেন্ট, তাহলে অ্যান্সারটা কি বলতে পারি, দ্য জেনারেল পিপল অথবা দ্য সোলজার্স ব্লিউ, ব্লিউ হচ্ছে V2, দ্য সোলজার্স ব্লিউ আপ দ্য ব্রিজ। বলো পারবা, পারবা? আন্ডারস্টুড একটু কমেন্টে দেখি। হ্যাঁ, এই রেজাল্ট পরে যাইনো বাচ্চা কাচ্চারা, রেজাল্ট পরে যাইনো বাবা, রেজাল্ট পরে, মনোযোগ দাও। রেজাল্ট দিয়ে কি হবে, আসল রেজাল্ট সামনে অপেক্ষা করতেছে, কিন্তু সবার আসল রেজাল্টটা সামনে অপেক্ষা করতেছে। পড়তে হবে, প্রচুর পড়তে হবে। দুষ্টমি বাদ দাও, পড়াশোনার দিকে আসো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ব্লো দিয়ে তো আমরা মোটামুটি সব পড়লাম, এখন দুইটা জিনিস তো মাথায় রাখতে হবে। তোমরা এই যে এই সিনারিওগুলো ভুলে যাও, আমি দেখছি, দেখো সিনারিওগুলো তোমরা ভুলে যাও। আমি রিসেন্টলি একটা এমসিকিউ দিছিলাম, এমসিকিউটা ছিল এমন, এমসিকিউটা ছিল এরকম যে দ্য বুক, খেয়াল করো, দ্য বুক ড্যাশ পাবলিশড ইন 1990। দেখো অপশন এ তে ছিল ওয়াজ, অপশন বি তে ছিল হ্যাজ বিন। বলো তো কি হবে উত্তরটা, বলো তো কি হবে উত্তরটা, দেখি কি হবে উত্তরটা, বলো বলো দ্রুত বলো কি হবে উত্তরটা। হোয়াট শুড বি দ্য অ্যান্সার, হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বলো, বলতে পারবা? ক্যান এনিবডি টেল আস? ক্যান এনিবডি টেল আস, বলো। গুড। ওকে, তাহলে আমরা এই জিনিসটা ভুলে যাই যে এই ঘটনাটা তো ঘটে গেছে ভাই, এটা পাবলিশড হয়ে গেছে ভাই, এটা পাবলিশড হয়ে গেছে এত সালে, তার মানে আলটিমেটলি এখানে ওয়াজ হবে উত্তর, হ্যাজ বিন হবে না। হ্যাজ বিন কি, প্রেজেন্ট পারফেক্ট, তার মানে তার রেশ থাকার কথা। এখানে যারা হ্যাজ বিন দিচ্ছ তারা ভুল করতেছো, যারা হ্যাজ বিন দিচ্ছ তারা ভুল করতেছো। দেখছো, দেখছো ছোট্ট একটা কোয়েশ্চেন দেখে মনে হয় কত ইজি, এটাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছে একবার, ঢাকা ইউনিভার্সিটির একটা ইউনিটে আসছে। তাহলে দ্য বুক ওয়াজ পাবলিশড ইন 1990, এটা হ্যাজ বিন হবে না, কারণ এটা ঘটে গেছে ভাই, দিস ইজ ডান এন্ড ডাস্টেড, দিস ইজ ওভার। তাহলে এটা নিয়ে কেন টেনশন করতেছো তুমি, তাহলে তুমি হ্যাজ বিন ভুলেও দিবা না। তাহলে এইটার অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সামওয়ান, এখন যেহেতু ওয়াজ আছে, ওয়াজ হচ্ছে V2, তাহলে সামওয়ান পাবলিশড দ্য বুক ইন 1990। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবা, রেডিও টেলিভিশনের ক্ষেত্রে, ঠিক খেয়াল করো, টেলিকাস্ট অন টেলিভিশন, টেলিভিশনের ক্ষেত্রে আমরা ব্রডকাস্টের জায়গায় টেলিকাস্টটা বেশি ব্যবহার করে থাকি। ব্রডকাস্টও ইউজ করে, রেডিওর ক্ষেত্রেও ব্রডকাস্ট ইউজ করতে পারে। আর এগুলোর V1 V2 সব সেম, কিন্তু V1 V2 V3 সব এক, টেলিকাস্টেড বলে কোনো কিছু নেই কিন্তু। তাহলে টেলিকাস্ট, তারপর হচ্ছে কাস্ট, তারপরে হচ্ছে যে ব্রডকাস্ট, যা আছে এদের ভার্বের তিনটাই একই ফর্ম, টেলিকাস্ট, ব্রডকাস্ট, তারপরে হচ্ছে শুধু কাস্ট। ওকে, মনে থাকে যেন, ঠিক আছে। হুইচ বাট ইজ এ প্রিপোজিশন, এইটা খুব ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনগুলো রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রামে আসবে, রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রামে আসবে, ঠিক আছে। হ্যাঁ, এগুলো ইরেগুলার ভার্ব কখনো চেঞ্জ হবে না, ইরেগুলার ভার্ব কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে, ইরেগুলার ভার্ব কখনো চেঞ্জ হবে না, ইরেগুলার ভার্ব কখনো চেঞ্জ হবে না। তাহলে বলো, উত্তর করো কি হবে, উত্তর করো, দ্রুত 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 উত্তর করো। তাহলে হুইচ বাট ইজ এ প্রিপোজিশন, তাহলে বাবা বুঝো, বোঝার চেষ্টা করো। আমরা প্রিপোজিশনের নরমাল নিয়ম কি জানি, প্রিপোজিশনের নরমাল নিয়ম হচ্ছে প্রিপোজিশনের পরে বাবা নাউন থাকবে অথবা প্রোনাউন থাকবে অথবা নাউন ফ্রেজ থাকবে। তাহলে তুমি এখন দেখো, দেয়ার ইজ নো ওয়ান বাট লাইক সিম, বাবা এখানে বাট কি আছে, লাইক সিম, তার মানে এখানে কিন্তু একটা ভার্ব আছে,
তাহলে এটা জীবনও প্রিপোজিশন না। এটাকে আমরা কি পড়ছিলাম বলো? হু ডাজ নট, নেগেটিভ রিলেটিভ। কি পড়ছিলাম? নেগেটিভ রিলেটিভ। গত বছর মেডিকেলে আসছিল নেগেটিভ রিলেটিভ, এবার বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় আসবে, 100% আসবে, লিখে দিলাম নেগেটিভ রিলেটিভ। কিভাবে? কিভাবে? দ্যার ইজ নো ওয়ান বাট, এই বাটের জায়গায় আমরা কি লিখি? হু ডাজ নট, হু ডাজ নট। ঠিক আছে? দ্যার ইজ নো ওয়ান বাট, জায়গায় আমরা বলি দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট লাইক হিম। এই যে নট হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, আর এখানে হুটা হচ্ছে রিলেটিভ, এই জন্য আমরা এটাকে নেগেটিভ রিলেটিভ বলি। মনে আছে? ক্লাসে পড়াইছিলাম, মনে আছে কিনা দ্রুত বলো, মনে আছে? ঠিক আছে, চেনার কোনো উপায় নাই। আলিফ ইসলাম, চেনার কোনো উপায় নাই, এত চেনার দরকার নাই তোমার। তুমি খালি এই তিনটা মনে রাখবা, তুমি খালি মনে রাখবা রিড, তুমি মনে রাখবা কাট, তুমি মনে রাখবা পুট, তুমি মনে রাখবা হচ্ছে কস্ট। এইগুলোর বাইরে সহজে আসে না ভাই। এই 7টা সবচেয়ে বেশি আসছে ভর্তি পরীক্ষায়, এই 7টা সবচেয়ে বেশি আসছে ভর্তি পরীক্ষায়। ঠিক আছে, এই 7টা সবচেয়ে বেশি আসছে ভর্তি পরীক্ষায়, এইটুকু মনে রাখবা, আর কিচ্ছু লাগতো না তোমার। তাহলে এরপরটা দেখো, হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। তার মানে এখানে কোয়েশ্চেন করতেছে আমরা আর কি করতে পারি বাট সিট অ্যান্ড ওয়েট। একটু বোঝার চেষ্টা করো। সিট, সিট এটা কি বলো? এটা কি? এটা কি? নর্মালি একটু চিন্তা করি, নর্মালি একটু চিন্তা করলে সিট হচ্ছে নাউন, সিট হচ্ছে নাউন, আর সিট হচ্ছে কি? সিট হচ্ছে নাউন এবং সিট হচ্ছে ভার্ব। তাহলে এই সিটটা হচ্ছে আমার নাউন আর সিট হচ্ছে মূলত ভার্ব। সিট হচ্ছে কি? ভার্ব, ঠিক না? তাহলে বলো কি হতে পারে? ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফলস। ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফলস, এটা তো ইনফিনিটিভ আমরা বুঝতে পারতেছি। তাহলে রাইটটা এখানে কি, এটা আমাদেরকে বুঝতে হবে। আর বাকি রইল কি? উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড। তাহলে ইজিলি বুঝতে পারতেছো বাট, বাটের পরে সাবজেক্টটা লেখা নাই কিন্তু ভার্ব আছে, তার মানে 100% এখানেও এটা প্রিপোজিশন না। তাহলে বাকি রইল এই দুইটার ভিতরে। বলো এই দুইটার ভিতরে কোনটা হবে? বলো কোনটা হবে দেখি, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো। এই যে এখন আর অ্যান্সার করতে পারতেছি না আমরা, শেষ। বলো দেখি, দ্রুত, আর 30 সেকেন্ড। শেষ, সি নাম্বার। আচ্ছা একটু বোঝার চেষ্টা করো। এখানে ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফলস, কথাটা বুঝছো? এখানে আমি যদি ইট ইজ বলি, ইজ বলি, খেয়াল করো, ইজ বলি, তাহলে এই রাইটটা কি একটা অ্যাডজেক্টিভ হতে পারে কিনা বলো? আমি লজিক দিয়ে কথা বলতেছি, মুখস্থ পড়া না, মুখস্থ পড়া না। আমরা লিঙ্কিং ভার্বে কি পড়ছি বলো? আমরা লিঙ্কিং ভার্বে পড়ছি, লিঙ্কিং ভার্বের পরে কি বসে? লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। ক্লাসের শুরু তো আলোচনা করতেছিলাম। তাহলে লিঙ্কিং ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে রাইট, তাহলে রাইট কি? রাইট কি অ্যাডজেক্টিভ না? আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভের আগে কি কোনোভাবে প্রিপোজিশন বসে? শুধু এইটুক বলো, অ্যাডজেক্টিভের আগে কি কোনোভাবে প্রিপোজিশন বসে কিনা? দ্রুত বলো, অ্যাডজেক্টিভের আগে কোনোভাবে প্রিপোজিশন বসাতে পারবা কিনা বলো? অ্যাডজেক্টিভের আগে যদি প্রিপোজিশন বসাতে না পারো, অ্যাডজেক্টিভের আগে যদি প্রিপোজিশন বসাতে ব্যর্থ হও, তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে সি নাম্বারটাও ইনকারেক্ট। ঠিক আছে, কারণ অ্যাডজেক্টিভের আগে প্রিপোজিশন বসে না ভাই। তার মানে কি এখানে বুঝতে হবে যে এই সিট অ্যান্ড ওয়েট মানে কি। এখন দেখো, সিট আর ওয়েট দুইটাই হচ্ছে ভার্ব। আবারও বলতেছি, সিট আর ওয়েট দুইটাই হচ্ছে ভার্ব। সিটও যেমন একটা ভার্ব, ওয়েটও একটা ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে কাহিনীটা কি? তাহলে কাহিনীটা হচ্ছে ওই যে শুরুর দিকে পড়াইছিলাম, আইডেন্টিফিকেশন।
সেখানে বলছিলাম যে নাউনগুলো এরকম ফ্রেজ আকারে মানে ভার্বগুলো বা এরকম প্রিপোজিশনগুলো যেমন ইনস অ্যান্ড আউটস পড়াইছিলাম না, ইনস অ্যান্ড আউটস, যেখানে কি বলছিলাম যে প্রিপোজিশনের শেষে এস যুক্ত হয়ে মাঝখানে কনজাংশন থাকলে সেটা নাউন ফ্রেজের মতো কাজ করে। তাহলে সিট অ্যান্ড ওয়েট মূলত একটা নাউন ফ্রেজের মতো কাজ করতেছে। এখানে সিট অ্যান্ড ওয়েট কিসের কাজ করতেছে? এখানে সিট অ্যান্ড ওয়েট নাউন ফ্রেজের কাজ করতেছে। তাহলে এইটা যেহেতু নাউন ফ্রেজ হয়ে যাবে তখন বাদটা একটা প্রিপোজিশনে পরিণত হবে, এই যে এইটার মতো। তাহলে এইটা যখন নাউন ফ্রেজে পরিণত হবে এইটা তখন প্রিপোজিশনে পরিণত হবে। বলো বুঝতে পারছো? কারো কি মনে পড়ছে? কেউ কি ক্লাসটা করছিলা? কারো কি মনে আছে আমরা যে আইডেন্টিফিকেশন পড়াইছিলাম, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পড়াইছিলাম, সেই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে এই জিনিসটা পড়াইছি। তাহলে অ্যান্সারটা কি হবে? তাহলে অ্যান্সারটা হবে বি নাম্বার। হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট? সিট অ্যান্ড ওয়েট মানে অপেক্ষা করা, দ্যাটস ইট, অপেক্ষা করা। কিন্তু এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে না, জাস্ট অপেক্ষা, অপেক্ষমান এই অর্থে ব্যবহৃত হচ্ছে। ওকে, পরেরটা, হি হ্যাজ এ গ্রেট অ্যাপ্যাথি ড্যাশ হিজ স্টাডিজ। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসতে পারে এবার ভর্তি পরীক্ষায়। অ্যাপ্যাথি, আগে অ্যাপ্যাথি মানে বুঝতে হবে। অ্যাপ্যাথি কি? অ্যাপ্যাথি হচ্ছে ল্যাক অফ ইন্টারেস্ট, যেমন আমাদের বাচ্চাদের অনেকেরই আছে পড়াশোনা করার কোনো ইচ্ছাই নেই, ল্যাক অফ ইন্টারেস্ট, ঠিক আছে, ল্যাক অফ ইন্টারেস্ট তার মানে ইচ্ছার অভাব থাকা। তাহলে হি হ্যাজ এ গ্রেট অ্যাপ্যাথি, এখানে আছে ফর, অফ, টু, টুয়ার্ডস, কি হবে দেখি, দ্রুত বলো। বাই দা ওয়ে এখানে কিন্তু স্টাডিজ হচ্ছে আমার নাউন, এন্ড অফ কোর্স এই হিজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। কি এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। দেখি কি বলো, দ্রুত বলো। আচ্ছা, একজন বলছে টুয়ার্ডস, উদাসীনতা। হ্যাঁ, একজন বলছে টুয়ার্ডস, উদাসীনতা। আর কেউ ঠিক আছে, ওকে। এখানে আসো, খেলাটা চেঞ্জ হয় কোথায়? এখান থেকে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেখা যায় ভাই, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা একটু চিন্তা করি। ওকে, আমরা এখান থেকে দুইটা জিনিস পাবো। প্রথম, এটা তো বললাম ল্যাক অফ ইন্টারেস্ট বা কনসার্ন বা এনথুজিয়াজম, বা কি বলি, এনথুজিয়াজম, পরীক্ষা আসতে পারে এই বানানটা, এনথুসিয়াজম, মনে রেখো। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা খুবই সিম্পল, অ্যাপ্যাথি টুয়ার্ডস, কোনো কিছুর জন্য উদাসীনতা, মানে উদাসীন হয়ে যাওয়া। তো এই আচরণটাকে আমরা বলতেছি উদাসীনতা। এখন আসো, এখান থেকে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইনডিফারেন্ট টু, খুব ইম্পর্টেন্ট। ইনডিফারেন্ট টু, এটা আমাদের বোর্ড এক্সামে ছিল, কার মনে আছে বলো? এই প্রিপোজিশনটা বোর্ড এক্সামে ছিল। তার মানে আমরা পড়তাম যে হি ইজ নট ইনডিফারেন্ট টু হিজ স্টাডিজ, বা হি ইজ ইনডিফারেন্ট টু হিজ স্টাডিজ। তার মানে সে তার পড়াশোনার প্রতি উদাসীন, কি উদাসীন, তাই না? তাহলে হি ইজ ইনডিফারেন্ট টু হিজ স্টাডিজ, হি হ্যাজ এ গ্রেট অ্যাপ্যাথি টুয়ার্ডস হিজ স্টাডিজ। তার পড়াশোনার দিকে তার একটা কি আছে, চরম উদাসীনতা কাজ করে। মনে থাকবে তো? হ্যাঁ, এই যে অলরেডি একজন লিখে ফেলছে ক্যালাস টু, এইটা অনেক ইম্পর্টেন্ট, এটাও আমাদের লেখা উচিত। ক্যালাস টু, বাই দা ওয়ে ক্যালাস হচ্ছে এমন একটা অ্যাডজেক্টিভ, এটা দিয়ে আমরা ভেরি ক্রুয়েল বিহেভিয়ারকে আমরা নির্দেশ করি, ভেরি ক্রুয়েল, এটাও একটু মাথায় রেখো। এই ক্যালাস শব্দটা আসলে ভেরি ক্রুয়েল, এই শব্দটা একটু মাথায় রেখো, মনে থাকবে। ক্যালাস টু যদি আসে, ক্যালাস শব্দটার সাথে ভেরি ক্রুয়েলিটি চলে আসে, ঠিক আছে, এবং অন্য মানুষের ফিলিংসের প্রতি কোনো তার ইন্টারেস্টই নেই, তার কোনো প্রকার কি নেই, ইন্টারেস্টই নেই, ঠিক আছে, মনে থাকবে তো? ভেরি ক্রুয়েল টুয়ার্ডস পিপল, এই হচ্ছে ক্যালাস টু। এখানে আরেকটা জিনিস আছে সেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে ইন্টারেস্টেড ইন, এইটা হচ্ছে আবার পজিটিভ ওয়ে। ইন্টারেস্টেড ইন, এটা খুব ইম্পর্টেন্ট। ইন্টারেস্টেড ইন মানে হচ্ছে কোনো কিছুর প্রতি আগ্রহী হওয়া, কি হওয়া, আগ্রহী হওয়া। তার মানে এটাও কিন্তু পরীক্ষায় আসছে, আগ্রহী হওয়া। তার মানে হি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক। আমরা প্রায়ই দেখি এমন একটা কোয়েশ্চেন আসে, সেখানে বলা হয় যে হি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক।
মনে থাকবে সবার? ঠিক আছে, ঠিক আছে। এখন আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্ন হচ্ছে এখানে গ্রেট কোন পার্টস অফ স্পিচ, অ্যাপেথি কোন পার্টস অফ স্পিচ? দ্রুত দ্রুত বলতে হবে, গ্রেট আর অ্যাপেথি কোন পার্টস অফ স্পিচ? দেখি দেখি কয়জন এটা সঠিক উত্তর দিতে পারে দ্রুত, উইদিন 10 সেকেন্ডস, উইদিন 10 সেকেন্ডস। হ্যাঁ, ডিভোটেড টু খুবই ইম্পর্টেন্ট, ডিভোটেড টু। সুন্দর সুন্দর। এখন আগে যেটা বলছি এটার উত্তর দাও দ্রুত। গ্রেট কোন পার্টস অফ স্পিচ, অ্যাপেথি কোন পার্টস অফ স্পিচ? উল্লেখ করে বলবা। ওয়ালাইকুম আসসালাম সাইফুল, এতক্ষণে ক্লাসে আসছো। তাহলে দেখো, মনোযোগ দাও ক্লাসে। তাহলে অ্যাপেথিটা হচ্ছে একটা নাউন, ক্লাসিক এক্সাম্পল, আর গ্রেট হচ্ছে একটা কি, অ্যাডজেক্টিভ। এটা অলওয়েজই একটা অ্যাডজেক্টিভ। কেন দেখো, তার কারণ হচ্ছে গ্রেট তার পজিটিভ ফর্ম, তারপর হচ্ছে গ্রেটার, গ্রেটার হচ্ছে কি তার কম্পারেটিভ ফর্ম, তারপর হচ্ছে কি গ্রেটেস্ট, গ্রেটেস্ট হচ্ছে কি তার সুপারলেটিভ ফর্ম। ঠিক আছে, মনে রেখো। তার মানে এইভাবে একটা পরীক্ষায় যদি প্রশ্ন আসে তুমি কি উত্তর দিবা? রাকিব was one of the dash singers of his era। ঠিক আছে, তাহলে তুমি তখন কি লিখতে পারো, যেহেতু এখানে ওয়ান অফ দা আছে সুপারলেটিভ হবে। এরা হচ্ছে সেই সময়, আর ডিকেড হচ্ছে 10 ইয়ার্স। ডিকেড হচ্ছে কত? 10 ইয়ার্স। অনেক সময় এরকম প্রশ্ন কিন্তু চলে আসতে পারে, ডিকেড মানে কি 10 ইয়ার্স। ওকে, পারফেক্ট। না, অ্যাডভার্ব না। ওকে, ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ। খুবই কমন, খুবই কমন। বিসিএস এর এই কোয়েশ্চেনটা অনেক জায়গায় তোমার রিপিট হয়েছে। সো এখান থেকে আমি দুইটা কোয়েশ্চেন করবো। একটা হচ্ছে ইয়োর, এখানে কন্ডাক্টটা, এখানে কন্ডাক্টটা মূলত বিহেভিয়রকে বোঝাচ্ছে, কন্ডাক্টটা নাউন। তাহলে এই ইয়োরটা কিসে পরিণত হয়? এই ইয়োরটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভে পরিণত হয়। ঠিক আছে, ওকে, এটা পজেসিভ অ্যাডজেক্টিভে পরিণত হয়। তাহলে কন্ডাক্ট হচ্ছে কি? কন্ডাক্ট হচ্ছে বিহেভিয়র। কি সেটা? বিহেভিয়র, যেটা হচ্ছে নাউন। আর আমরা যখন বলি বিহেভ ইয়োরসেলফ, বলো ইয়োরসেলফ এটা কোন প্রোনাউন? এটা কোন প্রোনাউন? বিহেভ হচ্ছে এখানে একটা ভার্ব। কোন প্রোনাউন বলো? তাহলে ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস ফর ক্রস, অ্যাট ক্রস, টু ক্রস, অফ। অ্যান্সার হচ্ছে অফ। তাহলে ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। এই যে নো প্লাস নাউন, নো প্লাস নাউন আমরা পড়ছি না, নো প্লাস নাউন। ঠিক আছে, ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। ওকে, ঠিক হ্যাঁ। পারফেক্ট। ঠিক আছে, বলো এটা অ্যান্সার কি হবে? দ্রুত বলো, দ্রুত বলো। কোয়েশ্চেনটার দিকে তাকাও। রিফ্লেক্সিভ প্রোনাউন, হ্যাঁ রিফ্লাক্স না বাবা, সাইফুল, সাইফুল এটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। থ্যাংক ইউ ভেরি মাচ। রিফ্লেক্সিভ প্রোনাউন আমার এখানে মনে হয় একটু পরে আসতেছে কমেন্টগুলো। তাহলে আমরা কোয়েশ্চেন করছিলাম এটা কি? এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনে দুইটা ফর্ম পাবা, রিফ্লেক্সিভে দুইটা ফর্ম পাবা। একটা কি? রিফ্লেক্সিভে একটা পাবা হচ্ছে সেলফ, যেগুলো হচ্ছে সিঙ্গুলার, আর একটা পাবা হচ্ছে সেলফস, যেগুলো হচ্ছে প্লুরাল। তাহলে সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল। ঠিক আছে, প্লুরাল। ওকে, ঠিক আছে। কি হবে এরপরটা? হি ডিভাইডেড দ্য মানি, হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন। খুব সিম্পল, খুব সিম্পল, কিন্তু বিসিএস আসছে, মেডিকেলেও আসতে পারে। বিসিএস আসছে, মেডিকেলেও আসতে পারে।
অ্যান্সার দিছো সবাই বিটুইন, বাহ, এইটা অ্যান্সার আমরা সবাই পারি, মাশাল্লাহ। যাক মাশাল্লাহ, আমরা পারি তো। তার মানে খুব সিম্পল একটা জিনিস, প্রিপোজিশনের এই দুইটা যে আছে ফর্ম, একটা হচ্ছে বিটুইন আর একটা হচ্ছে অ্যামাং, ঠিক আছে? এখানে উত্তরটা বিটুইনই হবে। বিটুইন থাকা মানে হচ্ছে ফিক্সড করে দুইজন আছে, টু পারসনস, টু পারসনস আছে, ঠিক আছে? অথবা দুইটা ঘটনা, দুইটা যে কোনো কিছু। আর অ্যামাং হচ্ছে টু প্লাস প্লাস, তার মানে দুইয়ের অধিক, দুইয়ের অধিক, ঠিক আছে? তাহলে হি ডিভাইডেড, ডিভাইডেড V2 দ্য মানি, মানি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে হি ডিভাইডেড দ্য মানি বিটুইন, কি হবে অ্যান্সারটা? বিটুইন, হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন। কিভাবে বুঝলাম? এই যে এখানে টু আছে, তাহলে পরীক্ষায় যদি ভুল করে টু আসে তুমি বলে দিবা কি এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা কি অ্যাডজেক্টিভ, সংখ্যাগত, সংখ্যাগত। আর একটা জিনিস চিলড্রেন, চিলড্রেন হচ্ছে প্লুরাল নাউন, এগুলো পড়ানো হয় অনেক জায়গায়, এটা খুব কঠিন পড়া আমার কাছে মনে হয়, তাই না? যাই হোক, জোকস অ্যাপার্ট, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চাইল্ড হচ্ছে কি, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার। ইন কেস যদি কেউ ভুলে যাও, ঠিক আছে? চাইল্ড হচ্ছে সিঙ্গুলার। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, যেটা বলতে চাচ্ছিলাম ভাইয়া, সেটা হচ্ছে যে ধরো আমার প্রশ্ন আসছে যে ডিভাইড দি ম্যাঙ্গোস, ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য বয়েজ। কি উত্তর দিবা বলো তো? কি উত্তর দিবা বলো? কোনটা সেফ থাকবে, কোনটা সেফ হবে? অ্যাডভার্ব না ভাইয়া, কোনটা অ্যাডভার্ব ভাইয়া, কোনটা অ্যাডভার্ব? দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, হ্যাঁ অ্যাডভার্ব, বুঝতে পারছি। মোর কি, হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, এখানে উল্টা কোয়েশ্চেন করতে হয়, এখানে উল্টা কোয়েশ্চেন করতে হয়। তার মানে কি? দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এখানে তুমি কতটুক পড়তেছো সেইটা বোঝাচ্ছে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। আমরা অনেকে অ্যাডজেক্টিভ বুঝি। প্রথমত অ্যাডজেক্টিভ কেমনে হবে? আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে তো নাউন হওয়া উচিত ছিল। সো বেসিক্যালি এটা হচ্ছে কাইন্ড অফ ওই যে ইনভার্সন, যেমন আমরা পড়ি ইনভার্সনের মতো, কাইন্ড অফ এটা কিসের মতো? ইনভার্সনের মতো, জাস্ট ভার্বের কি অবস্থানটা বোঝাচ্ছে। ওকে, যে যত বেশি পড়বা তত বেশি জানতে পারবা পরিমাণটা। হ্যাঁ, হ্যাঁ, রিডকে প্রশ্ন করে, থ্যাংক ইউ। চোখে কম দেখতেছি। তাহলে বাবারা আমি যেটা বলতে চাচ্ছিলাম, সরি দূরে সরে গেছি সেখান থেকে। আমি বলছি এখানে দা বয়েজ আছে ভাই। এখন সিম্পলি কি, সিম্পলি বয় হচ্ছে একটা কমন নাউন, বয় একটা কমন সিঙ্গুলার নাউন। বয়কে আমরা কি বলতে পারি? বয়কে আমরা বলতে পারি কমন সিঙ্গুলার নাউন। বয়কে আমরা কি বলতে পারি? বয়কে আমরা বলতে পারি কমন সিঙ্গুলার নাউন, কমন, কমন সিঙ্গুলার। তাহলে এইটা যখন বয়েজ হয় তখন কমন প্লুরাল। এখন প্রশ্ন হচ্ছে যে কমন প্লুরাল হলেও, কমন প্লুরাল হলেও এখানে কিন্তু দুইজন নাকি একাধিক বলা যায় না। তাই যেহেতু এখানে দুই শব্দটা নাই, তাই আমাদের সেফ অ্যান্সার হবে অ্যামাং। আমাদের সেফ অ্যান্সার কি হবে বলো? আমাদের সেফ অ্যান্সার হবে অ্যামাং। যদি মনে রাখো, যদি বিটুইন তাদেরকে দিতেই হয়, তারা ইদার বাক্যে তাদের নাম উল্লেখ করে দিবে, অথবা প্রোনাউন ইউজ করবে, অথবা টু ইউজ করবে। আমার কথাগুলো ভুলেও যদি না শুনো তাহলে ধরা খাবা। তাই ভুল করে হলেও শুনে ফেলো। তার মানে তোমার পরীক্ষায় যদি বিটুইন বসাতেই হয় তাহলে অবশ্যই ক্যারেক্টার দুইটাই থাকবে, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো আমি বললাম যে ধরো আমি বললাম রিতা
Rita and Samir. Rita and Samir dash. Rita and Samir dash a connection. খেয়াল করো, কানেকশন ড্যাশ ইচ আদার। দেখো তো এইটার অ্যান্সার করতে পারো কিনা, দেখো তো এটার অ্যান্সার করতে পারো কিনা। চলে আসবে, চলে আসবে, একটু ওয়েট করো, চলে আসবে, চলে আসবে, চলে আসবে। তাহলে দেখো কি বলছি, রিতা অ্যান্ড সামির, কি বলতেছি আমরা, আমরা বলতেছি রিতা অ্যান্ড সামির ড্যাশ আ কানেকশন ড্যাশ ইচ আদার। বলো কি হতে পারে, দেখি দ্রুত বলবা, দ্রুত বলবা কি হতে পারে, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও তাড়াতাড়ি। শেষ, হ্যাজ উইথ অফ অফ, কি উত্তর দিতেছে এগুলা, কি উত্তর দিতেছে এগুলা, দেখো 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 দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এ আর্টিকেল কানেকশন নাউন, তার মানে এখানে তো অবশ্যই ভার্ব লিখতে হবে। তাহলে রিতা অ্যান্ড সামির, এটা কি ব্রেড এন্ড বাটার? এই বেটা, এটা কি ব্রেড এন্ড বাটার পাইছো? হ্যাঁ, রিতা অ্যান্ড সামিরকে কি ব্রেড এন্ড বাটার পাইছো? যে ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড বাটার দিয়ে এখানে একটা জিনিসকে বোঝাচ্ছে, ব্রেড এন্ড বাটার, ঠিক আছে। তাহলে ব্রেড এন্ড বাটার ইজ হিজ ফেভারিট, এই ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হয়। এখন রিতা একটা আলাদা সত্তা, সামির একটা আলাদা সত্তা, এরপরে কি সিঙ্গুলার ভার্ব হবে? দেখি তো কে কে লেখছে সিঙ্গুলার ভার্বগুলা। সিঙ্গুলার ভার্ব হবে না, আবারও বলতেছি হবে না, ঠিক আছে। তাহলে রিতা অ্যান্ড সামির হ্যাভ, অথবা রিতা অ্যান্ড সামির পোজেস, ঠিক আছে। রিতা অ্যান্ড সামির পোজেস আ কানেকশন বিটুইন ইচ আদার। আমরা উইথ কেন দিছো? উইথের দরকার আছে এখানে, বিটুইন দিয়েছি কেন? কারণ ইচ আদার কি বলো, এই বলো, ইচ আদার কি? ইচ আদার হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন এবং দুইজনকে বোঝানোর জন্য এটা ব্যবহৃত হয়, বুঝতে পারছো? এবং আমি বলছি তোমাকে যে এই সব ক্ষেত্রে এই যে দেখো সাবজেক্ট দুইটা দেওয়া আছে, সাবজেক্ট দুইটা দেওয়া আছে, মনে থাকবে। যারা যারা উইথ দিছো তারা এখানে বিটুইন দেওয়ার চেষ্টা করবা, যারা যারা উইথ দিছো তারা এখানে বিটুইন দেওয়ার চেষ্টা করবা, বিটুইন দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে, বিটুইন দেওয়ার চেষ্টা করবা। আরেকটা প্রিপোজিশন মনে পড়লো, বিলং টু, খুব ইম্পর্টেন্ট, বিলং টু, এটা মাথায় রেখো, বিলং টু। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আই অ্যাগ্রি উইথ ইউ ড্যাশ দিস পয়েন্ট। আই অ্যাগ্রি উইথ ইউ, তাহলে এই যে আমরা একটু আগে ব্যবহার দেখেছি অ্যাগ্রি উইথ সামওয়ান, তার মানে কোনো ব্যক্তির সাথে যদি কোনো কিছুর অ্যাগ্রিমেন্টে যাও তাহলে সেই ক্ষেত্রে উইথ হয়। তাহলে আই অ্যাগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট, এই পয়েন্টে আমি তোমার সাথে অ্যাগ্রি করতেছি, বাকিগুলো হবে না, বাকিগুলো ভুল। তাহলে আই অ্যাগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট, এই পয়েন্টে আমি তোমার সাথে অ্যাগ্রি করতেছি, নট অ্যাট। আই অ্যাগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট, মাথায় রাখতে হবে এটা। এখানে অ্যান্সারটা কি হবে? অন হবে। এখানে অ্যান্সারটা কি হবে বলো? এখানে অ্যান্সারটা অন হবে। আই অ্যাগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট, ওকে, মাথায় রেখো। তাহলে এই ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে পারি, অ্যাগ্রিমেন্ট হচ্ছে একটা নাউন। অ্যাগ্রিমেন্ট কি? অ্যাগ্রিমেন্ট হচ্ছে একটা নাউন, অ্যাগ্রিমেন্ট একটা নাউন, ওকে। আই অ্যাগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট।
fill in the blank with appropriate preposition. Okay, do not prevent me dash going. খুবই সিম্পল এবং এখানে একটা দারুণ জিনিসও লুকায় আছে। do not prevent me, নটটা একটা অ্যাডভার্ব, ডু হচ্ছে একটা কি ভার্ব, তার মানে এটা ইম্পারেটিভ আছে। এটা কি? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ডু নট প্রিভেন্ট মি, প্রিভেন্টটা এখানে ভার্বের বেস ফর্ম, কারণ আমরা কি জানি ডু ডাজ এর পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে ডু নট প্রিভেন্ট মি ড্যাশ গোয়িং, ভিআইএনজি আছে, তাহলে ডু নট প্রিভেন্ট মি ফ্রম গোয়িং, তার মানে আমাকে বিরত রেখো না। প্রিভেন্ট ফ্রম হচ্ছে বিরত রাখা। প্রিভেন্ট ফ্রম কি? প্রিভেন্ট ফ্রম হচ্ছে বিরত রাখা। আজকের দিনের ষষ্ঠ ক্লাস করাচ্ছি, এনার্জি একদম তলানির দিকে, এক্সট্রিমলি সরি যদি এনার্জি কম থাকে, খুবই দুঃখিত। তাহলে প্রিভেন্ট ফ্রম যেমন আছে ঠিক তেমনি ডিফার ফ্রম, বহুবার পরীক্ষা আসছে। ডিফার ফ্রম কোত্থেকে আসছে? ডিফার ফ্রমটা, এই ডিফার ফ্রমটা আসছে হচ্ছে মূলত ওই যে ডিফারেন্ট থেকে। ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিফারেন্ট হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে ডিফারেন্টের পরেও কিন্তু ফ্রম হয়, ডিফারেন্ট ফ্রম। আর ডিফারেন্সের সাথে বিটুইন হয়। ডিফারেন্স হচ্ছে একটা নাউন, এর সাথে কি হতে পারে? বিটুইন হতে পারে। মনে থাকবে এই কথাগুলো, এই জিনিসগুলো। আর একটা সবচেয়ে কমন আছে, সেটা কি বলতো? সাফার ফ্রম। কি সেটা? সাফার ফ্রম ক্লাসিক এক্সাম্পল, কোনো কিছুতে ভোগা। তাহলে আমরা অ্যান্সারে কি লিখি? যে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে। ওকে, I have been suffering from fever since Monday. For হবে না, এই আইমান, from হবে না বেটা, suffering from মানে for হবে না, suffering from হবে। ঠিক আছে? ওকে, মনে থাকবে। নেক্সট ওয়ান, the news added dash my sorrow. The news added, আচ্ছা, কোনো কিছুর সাথে অ্যাড টু আমরা বলি, অ্যাড টু, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ইউজ, অ্যাড টু। হ্যাঁ, অ্যাড দিস টু দ্যাট। তাহলে দ্য নিউজ অ্যাডেড টু, অ্যান্সার কি হবে? দ্য নিউজ অ্যাডেড টু মাই সরো। সরো হচ্ছে কি? নাউন। সরোর একটা সিনোনিম পরীক্ষা আসলে কি দিবা বলো? সরোর একটা সিনোনিম পরীক্ষা আসলে কি দিবা? সাফারিংস দিতে পারো। কি দিতে পারো? সাফারিংস দিতে পারো। বুঝতে পারছো? সরো হচ্ছে নাউন। তাহলে সরো যদি নাউন হয় তুমি কি দিতে পারবা? তুমি সাফারিংস দিতে পারবা। তুমি কি দিতে পারবা? তুমি সাফারিংস দিতে পারবা। মনে থাকবে তো? এই ডিয়ার স্টুডেন্টস, মনে থাকবে? আর যদি প্লুরাল দিতে মন না চায়, এটা প্লুরাল ফর্ম, যদি প্লুরাল দিতে মন না চায় তুমি সিঙ্গুলার দাও, সাফারিং, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলতে চাই, অ্যাড টু যেমন আছে, কি টু হয়। কি টু মানে হচ্ছে ইম্পর্টেন্ট, মানে হচ্ছে কি? ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রায় সময় একটা সেন্টেন্স লিখে থাকি, সেটা হচ্ছে এডুকেশন is the key to success. Education is the key to success. প্লিজ ভুলে যেও না, কি ভুলে যেও না, সাকসেস হচ্ছে একটা নাউন। ঠিক আছে? সাকসেস হচ্ছে একটা নাউন। আর ভার্ব ফর্মটা কি? ভার্ব ফর্মটা হচ্ছে সাকসিড। সাকসেস হচ্ছে নাউন, আর সাকসেসফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলো বারবার বলি কেন জানো? ঘুরে ফিরে চলে আসে ভাই, ঘুরে ফিরে চলে আসে। তখন যদি তুমি ভুল করো, এর থেকে আফসোস আর কোনো কিছু হবে না দুনিয়ায়, এর থেকে আফসোসের আর কোনো কিছু হবে না বোধহয় দুনিয়ায়।
তাহলে এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আমার মনে পড়লো, সেটা হচ্ছে এইরকম, সেটা হচ্ছে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, এটা একটা কি অ্যাডভাইস, ওয়ার্ক হার্ড ইফ ইউ ওয়ান্ট, ইফ ইউ ওয়ান্ট টু ড্যাশ ইন লাইফ। বলো কি হবে এখানে, কি হবে কমেন্টে বলো তাড়াতাড়ি। ওয়ার্ক হার্ড ইফ ইউ ওয়ান্ট টু ড্যাশ ইন লাইফ কি হবে? হ্যাঁ রিগ্রেট, হ্যাঁ মিজারিও হতে পারে, সুন্দর, মিজারিও হতে পারে, মাশাল্লাহ, মিজারিও হতে পারে, মিজারিও হতে পারে। ঠিক আছে, মিজারিও হতে পারে। ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, হ্যাঁ শাইন ইন লাইফ হবে, তবে আমরা এখানে সাকসিড ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছিলাম, দ্যাটস ইট, সাকসিড ভার্বের বেস ফর্ম হিসেবে। ওকে, তাহলে এরকম আরো অনেক আছে টু, সেটা কি আছে? সবচেয়ে কমন অ্যাডমিট টু, অ্যাডমিট টু। যেমন আমরা কি বলতে পারি, অ্যাডমিট টু মানে কোন কাউকে ভর্তি করে দেওয়া, হি ওয়াজ অ্যাডমিটেড, হি ওয়াজ অ্যাডমিটেড টু ঢাকা কলেজ, তাকে ঢাকা কলেজে ভর্তি করা হয়েছিল, মনে থাকবে? অ্যাডমিট অফ পড়লাম, অ্যাডমিট অফ নো এক্সকিউজ, আর এটা হচ্ছে অ্যাডমিট টু। ঠিক আছে, অ্যাডমিট টু। তাহলে হি ওয়াজ অ্যাডমিটেড টু ঢাকা কলেজ, হি ওয়াজ অ্যাডমিটেড টু ঢাকা কলেজ। তাহলে এই যে তুমি মিজারি শব্দটা বললা, এই যে তুমি মিজারি শব্দটা বললা, তাহলে এখানে কিন্তু একটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে অ্যাডভার্স, অ্যাডভার্স কন্ডিশন আমরা বলি। এই দেখো অ্যাডভার্স কন্ডিশন, তার মানে অ্যাডভার্সটা এখানে একটা কি বলো, অ্যাডভার্সটা হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডভার্সের সাথেও কি বসে, টু বসে, অ্যাডভার্সের সাথে কি বসে, টু বসে। তাহলে আমরা একটু আগে একটা ওয়ার্ড ইউজ করলাম, সেটা হচ্ছে কি মিজারি, সাফারিং, মিজারি এগুলো সব এক, মিজারি। ঠিক আছে, তাহলে অ্যাডভার্স হচ্ছে এটার মতো আর কি, প্রতিকূল, আমরা কি বলতেছি এটাকে, প্রতিকূল অবস্থা। ঠিক আছে, প্রতিকূল। ঠিক আছে, তাহলে অ্যাডভার্সের পরেও টু হতে পারে, ভেরি গুড, ফোর্সেবল টু, হ্যাঁ এটা হতে পারে। অ্যাডমিট অন, এই সেবা করা, আচ্ছা এটা পরে দেখতেছি, এটা পরে দেখতেছি, পরেরটা দেখো, মাই হাউস ইজ অ্যাডজাসেন্ট ড্যাশ দ্য মস্ক, পরীক্ষায় আসবে, এটা পরীক্ষায় আসার মতো, এটা পরীক্ষায় আসার মতো। মাই হাউস ইজ, মাই হাউস ইজ, আমার হাউস, আবারও সেই মাই, আবারও সেই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, আবারও সেই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে মাই হাউস ইজ অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট এর পর সাধারণত টু বসে, এর মানে হচ্ছে সংলগ্ন। তাহলে অ্যাডজাসেন্ট টু মানে হচ্ছে কি, সংলগ্ন, তার মানে আমার বাড়িটা হচ্ছে মস্কের সাথে লাগানো, অ্যাডজাসেন্ট টু, মনে থাকবে? অ্যাডজাসেন্ট টু কি, সংলগ্ন, অ্যাডজাসেন্ট টু কি, সংলগ্ন, মনে থাকবে? তাহলে এখানে আরো দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা আমি বারবার বলি, অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু, মনে রেখো, মনে রেখো, অ্যাকাস্টম টু আর অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টমড, অ্যাকাস্টমড টু, আর একটা হচ্ছে অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টু, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। অ্যাকাস্টম টু হচ্ছে আমার অভ্যস্ত, অভ্যস্ত। ঠিক আছে, আর অ্যাডিক্টেড টু মানে হচ্ছে কি, নেশাগ্রস্তের মতো। ঠিক আছে, কোনো কিছুতে তুমি কাইন্ড অফ নেশাগ্রস্ত, অ্যাডিকশন থেকে আসছে এটা। ঠিক আছে, নেশাগ্রস্ত নাকি নেশাগ্রস্ত, নেশাগ্রস্ত বোধ হয়, আমি বাংলা ভুলে গেছি, ছি ছি ছি, এটা নেশাগ্রস্ত হবে আই গেস, তাই না? নেশাগ্রস্ত হবে। ঠিক আছে, এই দুটো কিন্তু পরীক্ষায় আসতে পারে। অ্যাডিকশন ইজ ভেরি ব্যাড, রাইট? অ্যাডিকশন কখনোই ভালো না, অ্যাডিকশন লাইফের জন্য কখনোই ভালো না, সেটা যেটার জন্যই হোক, অ্যাডিকশন। তাহলে এই দুইটা দিয়ে সেন্টেন্স বানালে সবচেয়ে ইজি ওয়েতে সেন্টেন্স বানানো যাবে, সবচেয়ে ইজি ওয়েতে। ধরো আমি বললাম যে আই ওয়াজ অ্যাকাস্টমড টু, বলো কি হবে, বলো, সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন। তারপর হচ্ছে কি, অ্যাডিক্টেড টু, নেশাগ্রস্ত,
তাহলে হি ওয়াজ অ্যাডিক্টেড টু, এখানে এখন জেরান বসবে, জেরান, জি জেরান। আমি স্মোকিংও দিতে পারি, আমি গ্যামলিংও দিতে পারি। ইট ডিপেন্ডস অন মি। দেখছো, তার মানে কি ডিপেন্ডস অন, আরেকটা পেয়ে গেলাম। ইট ডিপেন্ডস অন মি, ইট ডিপেন্ডস অন মি, ইট ডিপেন্ডস, ও আচ্ছা এটা একটু আগে দেখছি বোধহয়, অন মি। ঠিক আছে, ইট ডিপেন্ডস অন মি, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। কি হবে? আই এম অ্যাকাস্টম টু, ভেরি গুড, আই এম অ্যাকাস্টম টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, যেটা তোমাদের বর্তমানে খুবই দরকার ভাই, যেটা তোমাদের বর্তমানে খুবই দরকার। তাহলে আই এম অ্যাকাস্টম টু, অ্যাডহ্যার টু হতে পারে। ভেরি গুড, যে লিখেছ ভেরি গুড। রানু না রুনু, তোমার নামটা সরি ভুল পড়ে থাকলে এক্সট্রিমলি সরি। তুমিও সঠিক লিখেছো, অ্যাডহ্যার টু, এটাও সংলগ্ন, স্টিক টু, অ্যাডহ্যার টু। তাহলে আমরা এটাকে কমপ্লিট করতে বলেছিলাম, তাহলে তোমরা কি কমপ্লিট করলা? যে আই ওয়াজ অ্যাকাস্টম টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। নট ব্যাড, নট ব্যাড, গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। ওকে, অ্যান্ড এই ক্ষেত্রে আমি এটাও বলতে পারি আই এম অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক, এটাও তো বলতে পারো, সহজ জিনিস। হার্ড ওয়ার্ক, ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাম। ঠিক আছে, আই এম অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক। তাহলে এখান থেকে একটা সূত্র মনে পড়লো, কি সেটা? আই এম, এই যে বি ভার্ব, আই এম ইউজ টু, আই এম ইউজ টু ড্যাশ ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং বা ইন এভরি মর্নিং। কি হবে? তাহলে আই এম ইউজ টুর পরে এখানে ভিআইএনজি হবে। আই এম ইউজ টু ওয়াকিং, আই এম ইউজ টু ওয়াকিং ইন এভরি মর্নিং বা ইন দ্য মর্নিং। মনে থাকবে? হ্যাভ ইউ এভার বিন, এটা নিয়ে অনেকবার পড়াইছি, বেশি ব্যাখ্যা করব না। হ্যাভ ইউ এভার বিন টু, আমরা জানি টু প্লাস প্লেস, প্লেস নাউন, প্রপার নাউন। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার, এটাও আসে পরীক্ষায়। কি আসে? হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার, সবচেয়ে কমন, সব থেকে কমন। এখান থেকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে ভাই, এভার হচ্ছে একটা অ্যাডভার্ব, আর বিনটা এখানে V3। ওকে, মনে থাকবে? নাইস, ঠিক আছে। I'm getting exhausted. I'm really getting exhausted. Really getting exhausted. The ministers arrived dash a decision last night. তাহলে দেখো সেন্টেন্সটার দিকে তাকাও, এখানে অ্যারাইভড আছে, অ্যারাইভড হচ্ছে V2, এখানে লাস্ট নাইট আছে, এই জন্যই এখানে অ্যারাইভড হয়েছে, টেন্স মার্কার। তাহলে দ্য মিনিস্টার অ্যারাইভড এট এ ডিসিশন, কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া। দ্য মিনিস্টার্স অ্যারাইভ, তাহলে দেখো ঘুরে ফিরে কিন্তু এটা আসতেছে, ঘুরে ফিরে এটা আসতেছে, বি ভেরি কেয়ারফুল, ঘুরে ফিরে আসতেছে। আই হ্যাভ নো অ্যাপেটাইট ড্যাশ ফুড, আমার খাবারের প্রতি কোনো প্রকার টান নেই, রুচি নাই। অ্যাপেটাইট ফর, অ্যাপেটিট ফর, ঠিক আছে, ফুড, আমার খাবারের প্রতি কোনো প্রকার কি নেই, রুচি নেই। অ্যাপেটিট ফর, দেখো উত্তরটা, উত্তরটা মিলায় নাও সবাই যারা আছো। অ্যাপেটিট কি হবে? ফর হবে। এটা কিন্তু অনেকেই ভুল করো, ভুল করা যাবে না, ভুল করা যাবে না। হ্যাভ নো অ্যাপেটিট ফর ফুড, ফর ফুড, মনে থাকে যেন। ঠিক আছে, তার মানে কি আই আই যে খেয়াল করো, এখানে কিন্তু বুঝতে হবে এই যে নো আর অ্যাপেটিট, তার মানে এটা হচ্ছে নো প্লাস নাউন। একইভাবে আমরা এই ধরনের সেন্টেন্সও লিখে থাকি, ক্রিয়েট করে থাকি। সেটা কি? এই যে একটু আগে করলাম যেটা, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন মিউজিক, আমার মিউজিকের প্রতি কোনো কি নেই, ইন্টারেস্ট নেই। ঠিক আছে, ইন্টারেস্ট ইন, আগ্রহ, ইন্টারেস্ট ইন আগ্রহ। হ্যাঁ, অ্যাপটিচিউডও হতে পারে। ওকে,
নেক্সটে আসো, কি আছে? চুজ দ্য কারেক্ট ফর্ম অফ সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ সেন্টেন্স। তাহলে দেখো, শি বিলিভস, বিলিভস এর সাথে অন হয় না ভাই, বিলিভস এর সাথে অফ হয় না, বিলিভস এর সাথে এট হয় না, ইন হবে। এটা আমরা আগেই পড়ছি, এটা আমরা আগেই পড়ছি। কোথায় পড়ছি? আবারও আমি রিপিট করতেছি। রিলাই, রিলাইয়ের সাথে অন বসে অথবা আপন বসে, ঠিক আছে? বিলিভ এর সাথে কি হয়? বিলিভ এর সাথে ইন হয়, খুব ইম্পর্টেন্ট। আর ট্রাস্টের সাথে কি হয়? ইন হয়, ঠিক আছে? এই কথাটা মনে রেখো। হ্যাঁ, বিলিভ ইন, ট্রাস্ট ইন, রিলাই অন, বিলিভ ইন, ট্রাস্ট ইন, রিলাই অন, বিলিভ ইন, ট্রাস্ট ইন, রিলাই অন। তাহলে শি বিলিভস ইন ঘোস্ট, সে ভূত প্রেতে বিশ্বাস করে। দ্য বুক ইজ এইমড ড্যাশ দ্য জেনারেল রিডার। আচ্ছা, তার মানে একটা বই পাবলিশ করা হয়েছে, এই বইটাকে কি করা হচ্ছে? কাদের প্রতি উদ্দেশ্য করে বানানো হয়েছে? কাদের প্রতি উদ্দেশ্য করে বানানো হয়েছে? জেনারেল রিডার। জেনারেল রিডার মানে সাধারণ পাঠক। হ্যাঁ, কাউন্ট অন আর কাউন্ট আপানো হতে পারে, ভেরি গুড। তাহলে দিস বুক, আমি যখন বলতেছি, দ্য মোমেন্ট আমি বলতেছি দিস বুক, এই দিসটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভে পরিণত হচ্ছে, প্রোনোমিনাল। ওকে, ইজ এইমড, এইমড এর পরে অ্যাট হয় ভাই, অন্য কোনো কিছুর দিকে তাকাবা না, তুমি জাস্ট এখানে উত্তরটা অ্যাট দিয়ে দিবা, শেষ, বাকিগুলো ভুল। দিস বুক ইজ এইমড অ্যাট দ্য জেনারেল রিডার, এখানে জেনারেল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অ্যান্ড রিডার হচ্ছে একটা নাউন। আমরা বারবার বলে আসতেছি যে ভার্বের সাথে ইয়ার নামক সাফিক্সটা যোগ করলে কিন্তু কি তৈরি হয়? নাউন তৈরি হয়। যেমন কি? যেমন হচ্ছে টিচ, ইয়ার, টিচার, রাইটার, অনেক কিছু হতে পারে, অনেক কিছু। ওকে, অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে, মনে থাকে যেন। ওকে, নেক্সট ওয়ান, ডু নট বোস্ট ড্যাশ ইয়োর বিউটি। তোমার বিউটি নিয়ে কি করো না? গর্ববোধ করিও না। বোস্ট অফ, বোস্ট অফ হচ্ছে গর্ববোধ করা। সেন্টেন্স অনুযায়ী ডু নট বোস্ট অফ, তাহলে নট হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। তাহলে অ্যান্সার হচ্ছে কি? ডু নট বোস্ট অফ। এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, প্রাউড অফ, প্রাউড অফ, বল না, আই এম প্রাউড অফ মাই সেলফ। আরেকটা হচ্ছে প্রাইড ইন, প্রাউড অফ, প্রাইড ইন, এগুলো একটু মনে রেখো, এই শব্দগুলোর দিকে একটু তাকাও, একটু মনে রাখো, ঠিক আছে? ডু নট বোস্ট অফ ইয়োর বিউটি, ঠিক আছে? ডু নট বোস্ট অফ ইয়োর বিউটি মনে রাখতে হবে। এখান থেকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। ইয়োর, ইয়োর, এখানে বিউটি, বিউটিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বিউটিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ভাই, ঠিক আছে? এবং ইয়োরটা আবারও সেই পজেসিভ অ্যাডজেক্টিভে পরিণত হয়, নাউন যেহেতু আগে আছে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এখানে এই বিউটি শব্দটা প্রপার নাউন হিসেবে বসতে পারে। কি বলতে পারি? যে বিউটি লাইকস টু রিড নিউজ পেপার এভরিডে। বিউটি প্রতিদিন নিউজ পেপার পড়তে পছন্দ করে। বিউটি লাইকস টু রিড নিউজ পেপার এভরিডে, ঠিক আছে? তাহলে বিউটিটা তখন কি হবে বলো ভাই? এখানে বিউটিটা কি হবে? বিউটিটা তখন হয়ে যাবে, বিউটিটা তখন হয়ে যাবে প্রপার নাউন। বিউটি কি হবে? বিউটি হয়ে যাবে প্রপার নাউন, প্রপার নাউন। ওকে, তাহলে আরেকটা এরকম আছে, সেটা হচ্ছে কি, আমরা জানি নাউন প্লাস এলওয়াই, নাউন প্লাস এলওয়াই অ্যাডজেক্টিভ পরিণত করে, ঠিক আছে? তাহলে ধরো প্রশ্ন আসলো লাভ, লাভ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এর সাথে এলওয়াই যোগ করো, ইট উইল টার্ন ইনটু লাভলি। কি হবে? লাভলি, এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই বিউটির জায়গায় তুমি লাভলিও লিখতে পারো, কারণ নাম হিসেবে লাভলি, ঠিক আছে? লাভলি লাইকস টু রিড নিউজ পেপার এভরিডে, লাভলি লাইকস টু রিড নিউজ পেপার এভরিডে, মনে থাকবে, মনে থাকবে। ওকে, তারপরে আসো, হি হ্যাজ অ্যাসিওরড মি ড্যাশ সেফটি। ভাই খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস, অ্যাসিওর অফ, অ্যাসিওর অফ, তাহলে অ্যাসিওর অফ, হি হ্যাজ অ্যাসিওরড মি অফ সেফটি, নিশ্চয়তা দেওয়া, নিশ্চয়তা দেওয়া, নিশ্চয়তা দেয়া। এখন এখানে একটা প্রশ্ন আছে, আমি একটু বলি, শোনো, বোঝার চেষ্টা করো, বোঝো। হি হ্যাজ অ্যাসিওরড মি অফ সেফটি, এখানে সেফটি হচ্ছে একটা নাউন,
কোত্থেকে আসছে? সেফ থেকে আসছে। সেফ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর সেফলি হচ্ছে একটা অ্যাডভার্ব। কথাটা বুঝো, সেফলি হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন ব্যাপারটা হচ্ছে অ্যাসিওরেন্স বানানটা কি বলো? স্পেলিং মিস্টেকে আসতে পারে। অ্যাসিওরেন্স বানানটা কি দ্রুত বলো? বিসিএস অ্যাসিওরেন্স এরকম একটা কোম্পানি আছে বইয়ের, ঠিক আছে? বলো অ্যাসিওরেন্স বানানটা কি দ্রুত, উইদিন 10 সেকেন্ডস, উইদিন 10 সেকেন্ডস, টাইম ইজ রানিং আউট, টাইম ইজ রানিং আউট, দ্রুত, টাইম ইজ রানিং আউট, লাস্ট 2 সেকেন্ডস, শেষ। ওকে চলো, অ্যাসিওরেন্স বানানে একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাসিওরেন্স বানানে কি আছে? এ আছে, অ্যাসিওর, অ্যাসিওর ই হবে না, অ্যাসিওর হচ্ছে একটা ভার্ব। আর অ্যাসিওরেন্স যখন তুমি লিখতেছো তাহলে অ্যাসিওরেন্সে আর এ হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য বললাম এটা আসতে পারে স্পেলিং মিস্টেকে, স্পেলিং মিস্টেকসে এটা আসতে পারে অ্যাসিওরেন্স, ঠিক আছে? অ্যাসিওরেন্স, ওকে, অ্যাসিওরেন্স। আবার ধরো ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স তাহলে আমি কিভাবে করব? ইন্ডিপেন্ডেন্স, ইসিই, ঠিক আছে, ইএনসিই আর কি, মনে থাকবে এগুলো। অ্যাসিওরেন্স, ইন্ডিপেন্ডেন্স এগুলো তো এক জিনিস না, মানে অবশ্যই অর্থ ভিন্ন, মানে বানানের ধরন এক না। তাহলে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ই, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ই। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইউ হ্যাভ টু অ্যান্সার ড্যাশ ইয়োর বিহেভিয়ার। আচ্ছা, তোমাকে অবশ্যই উত্তর দিতে হবে তোমার বিহেভিয়ারের জন্য। ইউ হ্যাভ টু অ্যান্সার তার মানে তলব করা কাউকে, কাউকে তলব করলে আমরা এটা বলি, তাহলে অফও হবে না, টুও হবে না, অ্যাবাউটও হবে না, অ্যান্সারটা হবে কি? ফর। ইউ হ্যাভ টু অ্যান্সার ফর ইয়োর বিহেভিয়ার, তোমার আচরণের জন্য তোমাকে জবাবদিহি করতে হবে, এটা কাইন্ড অফ জবাবদিহিতা, জবাবদিহিতা, ঠিক আছে? ইউ হ্যাভ টু অ্যান্সার ফর ইয়োর বিহেভিয়ার, তোমার আচরণের জন্য তোমাকে জবাবদিহিতা করতে হবে, তোমার আচরণের জন্য তোমাকে জবাবদিহিতা করতে হবে, তোমার আচরণের জন্য তোমাকে জবাবদিহিতা করতে হবে, মনে থাকবে। আরেকটা শব্দ আসে অ্যাফেকশন ফর, কি আসে সেটা? সেটা হচ্ছে অ্যাফেকশন ফর। দেখো অ্যাফেকশন ফর, অ্যাফেকশন ফর কি? যে কারোর প্রতি স্নেহ মমতা, তাহলে আমরা কি বলি? যে ধরো তার আমার প্রতি কোনো অ্যাফেকশন নাই, হি হ্যাজ নো অ্যাফেকশন ফর মি। টুয়ার্ডসও হতে পারে, টুয়ার্ডসও হতে পারে, কোনো কোনো জায়গায় টুয়ার্ডসও হতে পারে যদি ফর না থাকে, ঠিক আছে? মনে রেখো এটা, ঠিক আছে? হি হ্যাজ নো অ্যাফেকশন ফর মি, অ্যাফেকশনের টু, ভেরি গুড, অ্যাফেকশনের টুও হতে পারে, অ্যাফেকশনের টুও হতে পারে। আচ্ছা, এখান থেকে চট জলদি করে আমরা জাস্ট এই জিনিসটা মনে রাখবো, সেটা কি? আমরা আশা করি ভুলে যাইনি, এই যে এফেক্ট একটা ভার্ব, ইফেক্ট একটা নাউন, আবার ইনেবল একটা ভার্ব, আনএবল একটা অ্যাডজেক্টিভ। এই জিনিসগুলো আশা করছি আমরা ভুলে যাইনি, আশা রাখছি আমরা এগুলো ভুলে যাইনি। অ্যাফেকশনের টু, হ্যাঁ বললামই তো। ওকে, ঠিক আছে, বোঝা যাচ্ছে? হুম, আচ্ছা, কালকে আমরা একটু ভুল করছিলাম একটা জায়গায়, মনে পড়ে গেল ক্লাসের শেষে। সেখানে হচ্ছে আমরা তোমাদেরকে ওই যে প্লেয়িং ফিল্ড এই ব্যাপারে একটা ধারণা দিয়েছিলাম, এবং প্লেয়িংটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলেছিলাম একটা পার্টিকুলার ওয়েতে, যেই ওয়েটা আনফর্চুনেটলি ভুল ছিল, তার জন্য আমি এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট। ওইখানে আমার ধারণাটাও ভুল ছিল। পরে আমি একটু খেয়াল করে দেখলাম বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে, সেখানে আসলে একটা ব্যবহার পেলাম, জেরান্ড অ্যাজ কম্পাউন্ড নাউন। কি পেলাম? জেরান্ড অ্যাজ কম্পাউন্ড নাউন। আরেকটা জিনিস মাথায় আসলো, প্রেজেন্ট পার্টিসিপল তো স্থির না, প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু স্থির না,
প্রেজেন্ট পার্টিসিপল কি সচল, এম আই রাইট? ফ্লাইং বার্ড যেমন ছিল সচল, যেমন ওই যে বলছিল একজন যে বার্ড ইজ ফ্লাইং, আবার বলছিল যে ফিল্ড ফর প্লেয়িং, ফিল্ড ইজ প্লেয়িং, ফিল্ড তো খেলতেছে না, রাইট? তাহলে সেই ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপলগুলো সচল হওয়াতে প্লেয়িং শব্দটা কিন্তু এখানে কোনো সচল অবস্থাকে বোঝাচ্ছিল না, অচল অবস্থাকে বোঝাচ্ছিল। তাই সেই ক্ষেত্রে চিন্তাও যদি আমি করি তাহলে সেই ক্ষেত্রেও সেটা জেরান হয়। বলো বুঝতে পারছো? এটা আমি নেক্সট ক্লাসে হাতে কলমে পড়াই দিব, জাস্ট এখন হঠাৎ আবার মনে পড়লো তাই বলে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি একদম লিখে লিখে পড়াই দিব, ওকে? সো এই জিনিসটা একটু মনে রেখো, এটা কালকে আমরা একটু এটা ভুল করছিলাম। আচ্ছা, আই হ্যাভ অ্যান্টিপ্যাথি ড্যাশ হিম, কি হবে বলো? আই হ্যাভ অ্যান্টিপ্যাথি ড্যাশ হিম। তাহলে এটা একটা একটু ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন, সাধারণত আমরা এই ধরনের কোয়েশ্চেন খুব কম দেখি। তার মানে হচ্ছে আমার আছে, আই হ্যাভ অ্যান্টিপ্যাথি ড্যাশ হিম, কারো বিরুদ্ধে যদি আমার কোনো কিছু থাকে, বিরুদ্ধে বোঝায়, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা অ্যাগেইনস্ট উত্তরটা দিব, কি দিব? অ্যাগেইনস্ট দিব। তাহলে অ্যান্টিপ্যাথি মানে কি, এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে আমরা একটু আগে অ্যাপ্যাথি দেখেছি, এখন এখানে আমি দেখলাম অ্যান্টিপ্যাথি। কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা হোয়াট ডু উই মিন বাই অ্যান্টিপ্যাথি, বা হোয়াট ইজ অ্যান্টিপ্যাথি? অ্যান্টিপ্যাথি কোন পার্টস অফ স্পিচ? কেউ কেউ একজন বলতে পারবে? হ্যাঁ, অ্যাগেইনস্ট, সুন্দর উত্তর হয়েছে, অ্যাগেইনস্ট উত্তর হয়েছে। অ্যান্টিপ্যাথি কি একটু দ্রুত বলো, একটু দ্রুত বলো। অ্যান্টিপ্যাথি মানে কি? অ্যান্টিপ্যাথি মানে কি? সিম্প্যাথি পড়ছো? এমপ্যাথি পড়ছো? তাহলে অ্যান্টিপ্যাথি কি হবে? এর মানে হচ্ছে ক্রোধ, এর মানে হচ্ছে হস্টাইলিটি, বিদ্বেষ, এর মানে হচ্ছে ক্রোধ, ঠিক আছে? ক্রোধ। তাহলে অ্যান্টিপ্যাথি একটা নাউন, এবং এটার সিনোনিম খুব ইম্পর্টেন্ট, দুইটা সিনোনিম, একটা হচ্ছে হস্টাইল থেকে হস্টাইলিটি, এটা একটা নাউন, আর একটা হচ্ছে অ্যাডভার্সিটি, এটাও একটা নাউন, মনে থাকবে? ঠিক আছে? তাহলে আই হ্যাভ অ্যান্টিপ্যাথি অ্যাগেইনস্ট হিম মানে আমার তার বিরুদ্ধে ক্ষোভ আছে, একটা ক্ষোভ আছে। আর হস্টাইল, হস্টাইল হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ, হস্টাইল হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমরা বলি হস্টাইল কন্ডিশন, হস্টাইল কন্ডিশন, হস্টাইল কন্ডিশন, জাস্ট লাইক অ্যাডভার্স, অ্যাডভার্সের মতো। অ্যাডভার্সের সিনোনিমই হচ্ছে হস্টাইল, অ্যাডভার্সের সিনোনিমই হচ্ছে কি? হস্টাইল। মনে রাখো, মনে রাখো, ঠিক আছে? চলো, হি ইজ ব্লাইন্ড, এটা তো বহুবার আসছে ভাই, দেখো কতবার আসছে, রাজশাহীতে, জগন্নাথে, তোমাদের বেলাতেও আসতে পারে, তোমাদের বেলাতেও আসতে পারে। তার মানে আমরা অনেক সময় দেখি যে ফাদাররা কি থাকে, তাদের সন্তানের ভুলের ব্যাপারে কি থাকে? ফল্ট হচ্ছে কি? ভুল। সন্স ফল্ট মানে ছেলের ভুল। তাহলে ফল্ট হচ্ছে নাউন, ফল্টি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর বিপরীত শব্দ, এর বিপরীত শব্দ হচ্ছে ফল্টলেস, ফল্টলেস অ্যান্টোনিম, এটা কি? অ্যান্টোনিম, ঠিক আছে? ফল্টলেস। তাহলে হি ইজ ব্লাইন্ড টু, সে তার সন্তানের ভুলের প্রতি কি? নির্বাক, সে তার সন্তানের ভুল দেখেও দেখে না। হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট। আরেকটা আছে ডেফট, ডেফ টু, এটা কারা কারা পারো বলো? ডেফ টু কারা কারা পারো? ডেফ টু আমি একটু কমেন্টে দেখবো। ইন্টিমেসি, হ্যাঁ ঠিক আছে, ইন্টিমেসি হচ্ছে অ্যান্টোনিম বলতেছো, হ্যাঁ সক্ষতা, ইন্টিমেসি মানে হচ্ছে সক্ষতা। আমাকে জাস্ট বলো ডেফ টু কারা কারা এর আগে পড়ছো, রেইজ ইওর হ্যান্ড। ডেফ টু, তাহলে আমরা যখন এখানে বলতেছি যে ব্লাইন্ড টু, আবার একটা ইউজ আছে কি? ডেফ টু। যেমন কেউ কোনো কিছু শুনতে চায় না, সো ধরো আমি বললাম হি ইজ ডেফ টু মাই রিকোয়েস্ট, হি ইজ ডেফ টু মাই রিকোয়েস্ট, হি ইজ ডেফ টু মাই রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট শুনতে সে ইচ্ছুক না। তার মানে কি? এটা হচ্ছে শুনতে অনিচ্ছুক, শুনতে অনিচ্ছুক। আই এম অ্যাকাস্টম টু সাচ এ লাইফ, ভাই এটার উত্তর তো আমরা বলেই দিছি, প্র্যাকটিসও করছি, এর মানে হচ্ছে অভ্যস্ততা, অভ্যস্ততা, ঠিক আছে? তাহলে আই এম অ্যাকাস্টম টু সাচ এ লাইফ, ঠিক আছে? এইটা হচ্ছে কি জানো, একটা গান মনে পড়ে গেল, এর হচ্ছে ওই যে একটা গান আছে না, अब तो आदत सी है मुझको ऐसे जीने में, এই যে একটা গানের একটা অংশ আছে হিন্দি, ওই হচ্ছে অ্যাকাস্টম টু এর একটা পারফেক্ট এক্সাম্পল, ঠিক আছে? আই এম অ্যাকাস্টম টু সাচ আ লাইফ, এই ধরনের লাইফের প্রতি আমি কি? অভ্যস্ততায় পরিণত হয়েছে, এই ধরনের লাইফ আমার
অভ্যস্ততায় পরিণত হয়েছে। ওকে, উই নিড $200 ড্যাশ টু দিস টু পে ফর এভরিথিং। আচ্ছা, আমাদের দরকার $200। খেয়াল করতে হবে $200 প্লুরাল ফর্ম। কি ফর্ম বাবা? প্লুরাল ফর্ম। যেমন আমরা $10 পরে থাকি, $10। এই ক্ষেত্রে একটা জিনিস আছে, টাইম মানি ডিস্টেন্স, এদের সাথে সিঙ্গুলার ভার্ব বসে। কি বসে? টাইম মানি ডিস্টেন্স। টাইম মানি, আমি পড়ে যেতে পারি যে কোনো সময়। আল্লাহু আকবার। টাইম মানি ডিস্টেন্স। তাহলে আমরা কি বলে থাকি? 10 মাইলস ইজ নট এ লং ডিস্টেন্স। ঠিক আছে? তারপরে ধরো $10, $10 is not a big amount. তাহলে টাইম মানে ডিস্টেন্সের সাথে সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, তাহলে দেখো উই নিড $200। এখানে নিডটা কি? এখানে নিডটা কিন্তু মেইন ভার্ব। নিডটা এখানে মেইন ভার্ব। তাহলে উই নিড $200 ড্যাশ দিস টু পে ফর এভরিথিং। তার মানে এটা ছাড়াও, এটা ছাড়াও খেয়াল রাখতে হবে এখানে দিস কি? দিস হচ্ছে প্রোনাউন ভাই, দিস হচ্ছে প্রোনাউন। আর আমরা কি পড়ছি? আমরা পড়ছি প্রিপোজিশন প্লাস প্রোনাউন। তার মানে এখানে অ্যান্সার হবে বিসাইডস। বিসাইডস, আর এই বিসাইড হচ্ছে কি? পাশে। এই বিসাইড মানে হচ্ছে পাশে, আর এটা হচ্ছে তাছাড়াও। তা ছাড়াও। এই বিসাইডের সেন্টেন্স কি বলা হয়? হি sat beside me, সে আমার পাশে বসেছিল, যে বিসাইড। আবার আমরা এটাও বলতে পারি বিসাইডস অ্যাজ অ্যাডভার্ব, বিসাইডস বিং অনেস্ট, বিসাইডস বিং অনেস্ট হি ইজ হাম্বল। ঠিক আছে? এই বিসাইডসটা তখন অ্যাডভার্ব। তাহলে বিসাইডস বিং অনেস্ট হি ইজ হাম্বল। বিসাইডস বিং অনেস্ট হি ইজ হাম্বল। মনে থাকবে তো? মনে থাকবে তো? বলো, আই আপিল ড্যাশ ইউ ড্যাশ মার্সি। এটার কোনো অপশন নাই? দ্রুত বলো, এটার কোনো অপশন নাই। এই ভিএনজিটা কি? বিং। বারবার বলেছি সিম্পল, সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হয় এটা। এটা কোথায় ব্যবহৃত হয়? সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্সে। তাহলে হি ইজ হাম্বল বিসাইডস বিং অনেস্ট। হ্যাঁ, এইরকম ক্ষেত্রে অ্যাডভার্বের পরে এটা বসতে পারে, এটা বসতে পারে। ঠিক আছে? হ্যাঁ। এখন বলো, আপিল কার কাছে করে? আম্পায়ারের কাছে করে, তাই না? তার মানে আপিল করে জাজের কাছে, জাজমেন্ট যেখানে হয়। তাহলে আমি আপিল করতেছি জাজের কাছে। কি নিয়ে? কি নিয়ে আপিল করতেছে? আই এম আপিলিং টু ইউ ফর মার্সি। কি বলতেছি? ফর মার্সি। তার মানে আই আপিল টু ইউ ফর মার্সি। মার্সি মানে কি? ক্ষমা। ক্ষমা। আচ্ছা, এখানে একটা সেন্টেন্স আসে প্রায় ফরগিভনেস দিয়ে। ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। এখন একটু বলেন তো এটা মনে থাকবে কিনা? ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। যার যে কোয়েশ্চেন আছে একটু জমায় রাখো, আবার কালকের ক্লাসে উত্তর দিব। যেগুলো উত্তর দিতে পারতেছি না এখন, সরি ফর দ্যাট, কাইন্ডলি জমায় রেখো। অবশ্যই কালকে আমরা সবার আগে উত্তর দিব। হি হ্যাজ গ্রেট অ্যাম্বিশন ড্যাশ ফেম। তাহলে দেখো এটা আমাদের ভিতর অনেকেরই আছে। অ্যাম্বিশন হচ্ছে নাউন, গ্রেট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ।
তাহলে হি হ্যাজ গ্রেট অ্যাম্বিশন ফর ফেম, অ্যাম্বিশন ফর ফেম। আমরা আরেকটা জিনিস পাই ডিজায়ার ফর মানে হচ্ছে আকাঙ্ক্ষা, ঠিক আছে। অ্যাম্বিশন ফর, আরেকটা আছে অ্যাম্বিশাস, এটা কে পারবা, অ্যাম্বিশাস কে পারবা, দ্রুত বলো কি হবে। অ্যাম্বিশাস একটা আছে, তাড়াতাড়ি বলো। অ্যাম্বিশাসের সাথে অফ বসে, ঠিক আছে, উচ্চবিলাসী। তার মানে আমরা অনেক সময় এটাও আসতে দেখতে পারি, সেটা হচ্ছে এরকম যে আই অ্যাম নট অ্যাম্বিশাস অফ সাকসেস অথবা ফেম, অ্যাম্বিশাস অফ, মনে রেখো। লাস্ট ওয়ান, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, খুব ইম্পর্টেন্ট, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং, তার মানে তুমি যদি পরিশ্রম না করো, তুমি যদি নিজেকে ট্রেন আপ না করো, তাহলে তুমি কিছু করতে পারবে না। হ্যাঁ, অ্যাট্রাকশন ফর, ভেরি গুড, অ্যাট্রাকশন ফরও হতে পারে, তাহলে there is no alternative to training, বিকল্প ট্রেনিং এর কোনো বিকল্প নাই। ট্রেনিং হচ্ছে তোমার একটা জেরান্ড এখানে, ঠিক আছে, ওকে। কারণ আমরা বলতে পারি ট্রেনিং ড্যাশ আ ম্যান সাকসেসফুল। তাহলে এই ক্ষেত্রে আমরা দুইভাবে উত্তর করতে পারি, ট্রেনিং মেক্সও বলতে পারি ডিরেক্টলি, যেহেতু এটা একটা জেরান্ডের সাথে সিঙ্গুলার ভার্ব বসে, অথবা ট্রেনিং ক্যান মেক আ ম্যান সাকসেসফুল, ঠিক আছে। তাহলে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং, জাস্ট লাইক সিনিয়র টু, জুনিয়র টু, ঠিক আছে, দেন হবে না, জাস্ট লাইক প্রেফার টু, এবং সেন্টেন্সটা এটা দিয়ে শেষ করব আমরা, প্রেফার দিয়ে একটা সুন্দর সেন্টেন্স লিখে শেষ করে দিব, আই প্রেফার ওয়াকিং টু রানিং থেকে আমি কি ওয়াকিংটাকে প্রেফার করি, অথবা আই প্রেফার রিডিং টু রাইটিং, যদিও কথাটা ভুল, আমার লিখতে বেশি ভালো লাগে, পড়ার থেকে লিখতে বেশি ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রেফার দেন বলে কোনো কিছু নাই, প্রেফারের পরে কখনো দেন হবে না, ঠিক আছে। আর আরেকটা প্রিপোজিশন হচ্ছে অ্যাট্রাকশন ফর, টান, ঠিক আছে, এটা মনে রেখো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দ্য ক্লাস। নেক্সট ক্লাসে আমরা টুকটাক যা কোয়েশ্চেন ছিল তোমাদের সেগুলো দেখবো, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।